হবে, প্লাস আগে থেকেই তোমরা একটু বুঝে ফেলবা যে মেডিকেলের কোয়েশ্চেনের প্যাটার্নটা আসলে কীরকম হয় এই চ্যাপ্টার থেকে, এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে কয়টা প্রশ্ন আসে। সো আমরা সব শুরু করব। সো যারা এখন ক্লাসে আছো, আশা করি তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার বইটা নিয়ে বসছো। আমরা হচ্ছে ইসহাক স্যারের বইটা পড়ি ইউজুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, কারণ এই বই থেকেই তোমরা জানো হয়তো বা এই বই থেকেই আসলে প্রশ্ন 99% কমন আসে ফিজিক্সের ক্ষেত্রে। সো ইসাক স্যারের বই চ্যাপ্টার 7 তোমরা একটু খুলে ফেলবা, পদার্থের গাঠনিক ধর্ম। সো দেখবা প্রথম পেজেই আমরা সরাসরি চলে যাব 7.1 আর্টিকেলে। সেখানে তোমরা দেখবা লেখা আছে যে আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল। আচ্ছা, সো এই চ্যাপ্টারের প্রথম 4-5 পাতাতে কেমিস্ট্রি বিষয়ে কিছু কথাবার্তা আছে, মানে এগুলো আসলে কেমিস্ট্রিতেই তোমরা অন্যান্য চ্যাপ্টারে শিখবা। তারপরেও এখানে যতটুকু বেসিক আছে আমরা সেগুলো শিখব। আচ্ছা, সো তোমরা মোটামুটি সবাই জানো যে পদার্থ 3 ধরনের হয়, একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। এবং আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃআণবিক দূরত্বের একটা ব্যাপার আছে, রাইট? আন্তঃআণবিক আকর্ষণ কি? ধরো একটা ক্রিকেট বল, কাঠের ক্রিকেট বল, এটা একটা কঠিন পদার্থ। তো এই ক্রিকেট বলটা অসংখ্য ছোট ছোট আন্তঃআণবিক কণা নিয়ে গঠিত, ঠিক আছে? এবং এই যে আন্তঃআণবিক কণাগুলা, এদের নিজস্ব কিছু মধ্যবর্তী আকর্ষণ আছে। এদের মধ্যবর্তী আকর্ষণ কীরকম হবে, কম না বেশি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো কঠিন পদার্থ যেগুলা, তোমরা জানো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, নির্দিষ্ট একটা শেপ আছে। সো আমি বলতে পারি কঠিন পদার্থর ক্ষেত্রে আন্তঃআণবিক যে আকর্ষণগুলা, আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, হাইয়েস্ট। অনেক বেশি দেখেই কণাগুলা ক্লোজ একসাথে অ্যাটাচ হয়ে থাকে এবং একটা সুন্দর শেপ প্রদান করতে পারে। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো তো তোমরা, যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি থাকে, অর্থাৎ কণাগুলা যদি ক্লোজ থাকে, তাহলে আন্তঃআণবিক কণাগুলার মধ্যবর্তী দূরত্ব কি কম না বেশি? একটু চিন্তা করে বলো তো। কণাগুলা ক্লোজ আছে, তাহলে আমি কি বলতে পারি না যে আন্তঃআণবিক দূরত্বের পরিমাণটা এক্ষেত্রে বেশি? তাহলে কঠিন পদার্থর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি এবং এদের মধ্যবর্তী দূরত্ব কম, কারণ তারা ক্লোজ আছে, ঠিক আছে? সো মানে আকর্ষণটা বেশি, দূরত্বটা কম। তরল পদার্থর ক্ষেত্রে এটা আস্তে আস্তে আকর্ষণ বলের পরিমাণ কমবে। বায়বীয় পদার্থর ক্ষেত্রে একেবারেই উল্টা। বায়বীয় পদার্থর ক্ষেত্রে অণুগুলো একেবারে দূরাদূরি ছোটাছুটি করে, এদের মধ্যবর্তী কোনো আকর্ষণ বল একেবারে পরিমাণ একেবারে নাই বললেই চলে। সো যেহেতু আকর্ষণ নাই, তারা দূরে দূরে থাকে, আন্তঃআণবিক দূরত্বের মানটাও বেশি। তাহলে আমরা এতক্ষণ যা বললাম এগুলোর জিস্ট কথা হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থর ক্ষেত্রে সবথেকে বেশি, রাইট? এরপরে তরল, এরপরে হচ্ছে বায়বীয়। দূরত্বটা তার অপোজিট, কঠিন পদার্থর ক্ষেত্রে দূরত্ব কম, বায়বীয় পদার্থর ক্ষেত্রে দূরত্ব বেশি। সো এই বেসিক কথাগুলা এই জায়গাতে লেখা আছে যে 7.1 আর্টিকেল। দেখো আগের লিখছে এখানে যে পদার্থের অণুগুলো যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে, সেটাই আন্তঃআণবিক আকর্ষণ বল। এগুলা এত ডিটেলস তোমাদের পরীক্ষার জন্য লাগবে না। আচ্ছা, সো দেখো লেখা আছে যে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বেশি, দূরত্ব কম, যেটা আমরা একটু আগে বললাম। 7 পরের পেজে গেলে দেখবা বায়বীয় পদার্থটার ক্ষেত্রে বলা আছে, আমরা অলরেডি বললাম যে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ পরিমাণ, বলের পরিমাণ খুবই কম, দূরত্বটা বেশি। সো এই এই যেই জিস্ট কথাটা বললাম এইটাই 3 পেজে লেখা আছে ব্যাখ্যা সহকারে। সো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরকমভাবে যে আন্তঃআণবিক আকর্ষণের বলের মান কোন পদার্থের ক্ষেত্রে সবথেকে বেশি, বা দূরত্বের মান কোন পদার্থের ক্ষেত্রে সবথেকে বেশি, এই ধরনের প্রশ্ন আসবে, এমসিকিউ। আচ্ছা, এরপরে আমরা 7.2 আর্টিকেলে আসলে দেখব যে পদার্থের বন্ধন একটা আর্টিকেল আছে। সো আমাকে বলো তো, তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো, কেমিস্ট্রিতেই শিখে আসছো যে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, ধাতব বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে এবং এখানে ভ্যান্ডারওয়ালস বন্ধন নামে একটা বন্ধন আছে। তোমাদের বইয়ের এই আর্টিকেলের পাশে তোমরা আগে লিখবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে। সবাই লেখো যে নাম প্লাস উদাহরণ। অর্থাৎ এই যে বন্ধন 5 ধরনের আছে, এই বন্ধনের নামগুলো আমাকে জানতে হবে এবং প্রত্যেকটা বন্ধনের কিছু এক্সাম্পল আছে সেটা আমাদের জানতে হবে। আমি এর মাঝে একটু রিকোয়েস্ট করতেছি, ক্লাস চলাকালীন সময়ে কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোয়েশ্চেন থাকে, তোমরা লাইভে কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেনটা জানাবা।
আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো বন্ধন নাম এবং উদাহরণ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3বার প্রশ্ন আসছে, নিচের কোনটি বন্ধনের প্রকারভেদ নয়? এরকম দিয়েছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আণবিক বন্ধন। তাহলে অ্যান্সার কি হবে বলে ফেলো, তোমরাই বলে ফেলো যারা আসো, কমেন্ট বক্সে অ্যান্সার লেখার চেষ্টা করো। কি বললাম, কোনটা বন্ধন এর প্রকারভেদ না? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আণবিক বন্ধন। এই কোয়েশ্চেনটা অ্যাডমিশন টেস্টে 3বার আসছে। সো আমরা বুঝতেই পারতেছি এটার অ্যান্সার কি হবে, আণবিক বন্ধন। আণবিক বন্ধন নামে কোনো বন্ধন আসলে হয় না। সো এটা, সো আমাকে বন্ধনগুলোর নাম জানতে হবে। এবং তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে আয়নিক বন্ধন আসলে কাদের কাদের মধ্যে হয়। সব থেকে শক্তিশালী বন্ধনটাই হচ্ছে আয়নিক বন্ধন, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে মনে করো আমরা জানি যে সমযোজী বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, রাইট? সো এই যে আগামী 3 পাতাতে কি ধরনের বন্ধন আছে না আছে এগুলোর ডিটেইলস তোমরা কেমিস্ট্রিতেই পড়ে আসছো, ওখান থেকে এখানে প্রশ্ন আসলে দেয় না। বাট এখান থেকে তুমি মূলত কোনটা শিখবা, এক্সাম্পল। দেখি তোমাদের মধ্য থেকে অ্যান্সার করার চেষ্টা করো তো। ভেরি গুড, শামসুল আরেফিন হামিন অ্যান্সার দিয়েছে আমার আগের কোয়েশ্চেনটার। তোমাদের মধ্য থেকে আমাকে অ্যান্সার করার চেষ্টা করো তো, দেখি পারো কিনা। আমাকে কি বলতে পারবা সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে? সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে এই 5টা বন্ধনের মধ্যে? ডেফিনেটলি কোন বন্ধন? আয়নিক বন্ধন থাকে। আচ্ছা বলো তো, কোন বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে? কোন বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তুমি দেখবা পাতা উল্টাইলে দেখবা পরের পাতাতে আমাদের আছে, পরের পাতাতে আমাদের কি আছে, পরের পাতাতে হচ্ছে আয়নিক বন্ধন আছে, আয়নিক বন্ধনের গঠনের শর্ত আছে, এগুলা রিডিং পড়তে হবে, ঠিক আছে? এগুলা রিডিং পড়তে হবে এবং এক্সাম্পল দেয়া আছে। দেখো এই যে এই দিকে নিচের দিকে তাকাইলে দেখবা সুন্দর এক্সাম্পল দেয়া আছে। সোডিয়াম ক্লোরাইড বন্ধন হচ্ছে একটা আয়নিক বন্ধনের আইডিয়াল এক্সাম্পল। আমাদের এখানে হামিন অ্যান্সার করছে, ভেরি গুড, হামিন অ্যান্সার করতেছো, চমৎকার। বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করবে। তো ধাতব আয়নিক বন্ধনের এখানে এক্সাম্পলটা শিখে ফেলতে হবে, ঠিক আছে? পরের পাতায় গেলে দেখবা সমযোজী বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কেমিস্ট্রি থেকে পড়ছো, এখানেও একবার রিডিং দিবা। এখানে এক্সাম্পল আছে যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, এগুলো সমযোজী বন্ধনের এক্সাম্পল। আচ্ছা, এরপরে ধাতব বন্ধন আছে, ধাতব বন্ধনের বৈশিষ্ট্য, এগুলো একবার করে রিডিং দিবা। কখনো মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জায়গা থেকে ফিজিক্সের প্রশ্ন হয় নাই। আচ্ছা, এরপরে হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা আমি অলরেডি একবার একটু আগে জিজ্ঞেস করে ফেলছি। তোমাদের এখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, আয়নিক বন্ধনের উদাহরণ নিচের কোনটি, এইটা একবার ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছিল। সো এই কোয়েশ্চেনটা আমি অলরেডি করে ফেলছি, অনেকেই অ্যান্সার দিয়েছো, হামিন অ্যান্সার দিয়েছে, রানা সাহা অ্যান্সার দিয়েছো। এখানে আয়নিক বন্ধন এই 4টার মধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমাকে বলো তো, হাইড্রোজেন আর নাইট্রোজেন তাহলে কোন ধরনের বন্ধন? হাইড্রোজেন নাইট্রোজেন কোন ধরনের বন্ধন? হাইড্রোজেন নাইট্রোজেন হচ্ছে সমযোজী বন্ধন, রাইট? আচ্ছা, সো এক্সাম্পলগুলো শিখতে হবে। আচ্ছা, এর পরের পাতায় গেলে দেখবা যে এখান থেকে, হ্যাঁ দেখো এর পরের পাতাতে নিচের দিকে আমরা তো জানি যে পদার্থ 3 ধরনের, একটা কঠিন, একটা তরল আর একটা বায়বীয়। কিন্তু আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রবাহী আর একটা হচ্ছে কঠিন। প্রবাহী আবার 2 প্রকার, তরল আর বায়বীয়কে একসাথে প্রবাহী বলা হয়, ঠিক আছে? সো আমরা অলরেডি 3টা পেয়ে গেলাম, কঠিন, তরল, বায়বীয়। এর মধ্যে তরল আর বায়বীয়টা হচ্ছে প্রবাহী। সো যদি কোয়েশ্চেন করা হয় আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে কত প্রকার, অ্যান্সার হবে 2 প্রকার। দ্যাটস ইট, এখান থেকে খালি এই লাইনটা আমাদের দাগাইতে হবে। মূল পড়া আমরা এখন শুরু করে ফেলবো। আমাদের আর্টিকেল নাম্বার পরের পাতাতে আসলে আমরা দেখব 7.4 আর্টিকেল, এই জায়গা থেকে আমাদের মূল পড়া শুরু। মানে 7.4 আর্টিকেল থেকেই আমাদের কোয়েশ্চেন আসা শুরু হয়েছে, ঠিক আছে? 7.4। আচ্ছা, ওকে, এখন 7.4 আর্টিকেলের পাশে তোমরা সবাই লিখে ফেলবা এখান থেকে আমাকে কি কি শিখতে হবে। সবাই লেখো, এই আর্টিকেলের পাশে লিখবা, আমি উপরে লিখতেছি সবাই যাতে দেখতে পারো। একটা হচ্ছে সংজ্ঞা প্লাস মাত্রা প্লাস একক। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু এখন জ্ঞানমূলক কোয়েশ্চেনের সৃজনশীলে সংজ্ঞা আসে। সো সংজ্ঞা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য লাগছে। আচ্ছা, একক মাত্রা ছাড়া কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন হয় না।
প্রত্যেকটা চ্যাপ্টারের একক মাত্রা আমাকে নোট করে করে পড়তে হবে ভাইয়া। নিজেরা যখন পড়বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দিস বাই ইয়োর সেলফ। আমরা তো কম্পেনিয়ন বুকে দিয়ে দিচ্ছি, বাট তোমার নিজের একটা খাতা থাকতে হবে এক একটা চ্যাপ্টারের জন্য, যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো এই চ্যাপ্টার থেকে আসতেছে। আচ্ছা, এখন সংজ্ঞা মাত্রা একক, এই পেজে অনেকগুলা সংজ্ঞা আছে। আমি রিকোয়েস্ট করব এই সংজ্ঞাগুলা তুমি আগে থেকেই পারো, আমি বলবো তুমি আমাকে অ্যান্সার করবা এটা কিসের সংজ্ঞা। আচ্ছা, আমাকে বলো তো যে ধরো কোনো একটা পদার্থের উপর বল প্রয়োগ করা হলো, পদার্থের বিকৃতি ঘটলো, বল অপসারণ করার পরে সেই পদার্থ ঠিক আগের জায়গায় ফেরত আসলো, এই ধর্মটাকে কি ধর্ম বলা হয়? মানে সিম্পল, আমি একটা প্লাস্টিক বা কোনো একটা পদার্থকে চাপ দিলাম, সে ছোট হয়ে আসলো, ছেড়ে দিলাম, আবার আগের জায়গায় ফিরে আসলো, মানে এটাকে কি বলা হয়? আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে ইংলিশে ইলাস্টিসিটি, বাংলাতে স্থিতিস্থাপকতা, রাইট? যে আমি একটা পদার্থকে বিকৃতি ঘটাইলাম বল প্রয়োগ করে, বল ছড়াই দিলাম, আগের জায়গায় চলে আসলো। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রাবার, তুমি রাবার টানো, ছেড়ে দাও, আবার আগের জায়গায় চলে আসতেছে। সো এটাকে কি বলা হয়? ভেরি গুড হামিন, এটাকে বলা হয় ইলাস্টিসিটি। তাহলে বুদ্ধি করে বলো তো, আমি যদি এমন কোনো পদার্থকে টানি যে সে বিকৃত হইছে, বাট বল ছেড়ে দেওয়ার পরে সে তার আগের অবস্থায় আসলো না ফেরত, রাবার যেমন টানলাম আগের জায়গায় চলে আসছে। এখন আমাকে বলো তো, প্লাস্টিক কোনো একটা পানির বোতলকে যদি আমি চাপ দেই, সে কি আগের জায়গায় ফেরত আসবে? আসবে না। তাহলে এই ঘটনাটাকে কি বলা হবে? অস্থিতিস্থাপকতা অথবা নমনীয়তা, ইংলিশ হচ্ছে প্লাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটি অ্যান্ড প্লাস্টিসিটি দুটা অপোজিট টার্ম। আচ্ছা, ওকে, ভেরি গুড, হামিন অ্যান্সার করছো, দীপিকা অ্যান্সার করছো, মোহাম্মদ ওমর ফারুক বলেছে আমি আছি। ঠিক আছে ওমর ফারুক, ওকে। এখন আমরা চলে যাব, তাহলে আমাদের কিন্তু দুইটা সংজ্ঞা ভাইয়া পড়া শেষ। তুমি দেখবা এই যে স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমাদের পড়া শেষ, নমনীয়তার সংজ্ঞা আমাদের পড়া শেষ। ঠিক পরের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমি তোমাকে বলতে চাই। ধরো তোমার হাতের যে মোবাইল ফোনটা আছে, তুমি মোবাইল ফোনটাকে যতই বল প্রয়োগ করো না কেন, সে নড়বেও না, চড়বেও না, সে আগের মতোই থাকবে। তাহলে যে ধর্মের কারণে পদার্থের উপর বল প্রয়োগ করা হলে তার কোনো আকার আকৃতি বিকৃতি ঘটে না, সেই ধরনের বস্তুকে কি বস্তু বলবো আমরা? তাদেরকে আমরা বলবো পূর্ণ দৃঢ় বস্তু। দ্যাট মিন্স এখানে কোনো চেঞ্জ হবে না, একদম নিরেট দৃঢ় বস্তু। এরকম দৃঢ় বস্তুর কিছু এক্সাম্পল এখানে আছে। ওকে, এখন দেখা গেল আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে যেই নেক্সট সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটাই হচ্ছে আমাদের মূলত এই কি বলবো পেজে সব থেকে ইম্পর্টেন্ট সংজ্ঞা। তার আগে আমি তোমাকে বলতে চাই, ধরো কোনো একটা স্থিতিস্থাপক বস্তুকে তুমি টানাটানি করলা, টানতেছো, তাহলে তুমি চিন্তা করে বলো তো, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই সে নিজেকে ধরে রাখতে পারবে না। মানে ধরো রাবারটাকে টানলা, ছেড়ে দিলা, আগের জায়গায় চলে আসলো, টানলা, ছেড়ে দিলা, আগের জায়গায় চলে আসলো। কিন্তু তুমি যদি অনেক জোরে টান দাও, রাবার ব্যান্ডের কথা চিন্তা করো, সে এক সময় কি হয়ে যাবে বলো তো? ছিঁড়ে যাবে না? তার মানে প্রত্যেকটা স্থিতিস্থাপক বস্তুর একটা হাইয়েস্ট লিমিট আছে, যেই লিমিট পর্যন্ত সে স্থিতিস্থাপক, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। যেই লিমিট পর্যন্ত সে স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখতে পারবে তাকেই বলবো আমরা স্থিতিস্থাপক, মানে স্থিতিস্থাপক সীমা। তাহলে মাত্রই বললাম যে তুমি টানতেছো, হাইয়েস্ট লিমিট ক্রস হয়ে গেল, এরপরে কি হবে? ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, সে আর সইতে পারবে না। খুবই সিম্পল একটা সংজ্ঞা, যে ভরে বা যে ভারে বা যে শক্তিতে টানলে স্থিতিস্থাপক ধর্ম মানে মানে হারিয়ে ফেলে, সে ছেড়ে যায় বা ভেঙে যায়, তার নাম হচ্ছে অসহভার বা অসহপীড়ন। আমার কথা কি বোঝা গেছে? তার মানে তুমি, আমি কি বললাম স্থিতিস্থাপক সীমাতে কি বললাম, যে তুমি এই পর্যন্ত টানছো, ঠিক আছে, সে আগের জায়গায় ফেরত আসলো, কিন্তু আরও জোরে টানলে সে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। এই যে ঘটনাটা বলা হইলো, মানে যেই ভারে সে স্থিতিস্থাপক সীমাটাকে ক্রস করে ছিঁড়ে গেল, এই ভারটাকেই বলা হয় অসহ ভার। সে আর সইতে পারলো না, এমনি করে মনে রাখবা। সো অসহ ভার এর সংজ্ঞা পরীক্ষাতে আসে, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট সংজ্ঞা এই পেজে। এবং এর আরেক নাম হচ্ছে ভঞ্জক ভার, নট ভর, এটা কিন্তু একটা ওজন। ভঞ্জক ভার, ভঞ্জক মানে ভেঙে গেছে, তাহলে এইটার ইংলিশ টার্মটাও লাগবে, ব্রেকিং ওয়েট।
যেটা ভঞ্জক ভার, আর ব্রেকিং স্ট্রেস হচ্ছে পীড়ন। আমরা পীড়নটা একটু পরে পড়ব। ওকে, এখন আমরা চলে যাব, হ্যাঁ ভেরি গুড, রানা সাহা অ্যান্সার করেছো, হামিদ অ্যান্সার করেছো। এখন আমরা এর পরের যে সংজ্ঞাটা আছে স্থিতিস্থাপক ক্লান্তি, মানে তুমি মনে করো এই যে ধরো এখন তো এইচএসসি পরীক্ষা সবাই এক একজনকে কলেজে আসো, তুমি যখন প্রথম প্রথম কলেজে উঠলা তোমার অনেক এনার্জি কাজ করতো যে আমি কলেজে উঠছি, আমি পড়াশোনা করে ফাটাই দিব, তাই না? একদম পড়াশোনা করতে করতে আমি একদম ফাস্ট হয়ে যাব, এতদিন সিরিয়াস ছিলাম না, এখন আমি সিরিয়াস হয়ে যাব, এরকম একটা জোশ কাজ করে শুরুর দিকে, তাই না? কলেজে মাত্র নতুন ক্লাসে উঠছি, আমি নিয়মিত নোট করব থাকে। তুমি যতদিন ক্লাস করবা আস্তে আস্তে তোমার তেল কমতে থাকবে, তেল কমতে 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 এক সময় আর ক্লাসেই যাইতে মন চাবে না, পড়তে ইচ্ছা করবে না। এটা কি একদম একটা রেগুলার ঘটনা বললাম না? মনে হবে যে দূর এত পড়ে কী হবে, একদিন তো মরেই যাব, এরকম একটা ফিল কাজ করবে। তার মানে স্থিতিস্থাপক, আমরা সবাই স্থিতিস্থাপক বস্তুর মতো আসলে চিন্তা করো, নিজেকে চিন্তা করতে হবে। শুরুতে যখন তুমি একটা রাবারকে টানতেছো সে আগের জায়গায় সুন্দর মতো কাজ করে ফেরত আসতেছে, বারবার টানাটানি করতে 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 এক সময় দেখা যাবে কি জানো, সেও তোমার মতো হাঁপায়ে যাবে। তুমি মেডিকেল কলেজ ওঠার পর থেকে শুরুতে সকাল 7টায় কলেজে যাইতা, এখন 8টায় কলেজে যাও, তারপরের দিন 9টায় যাবা, এরপরে যাবাই না, আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবা। এই ঘটনাটাই হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। অর্থাৎ একটা বস্তুর স্থিতিস্থাপক ধর্ম তুমি বারবার টানা হেঁচড়া করতে 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 যে কমায় দিলা, এই ঘটনাটাই হইতেছে স্থিতিস্থাপক ক্লান্তি বা ফ্যাটিক। সংজ্ঞা দেয়া আছে, দেখো যে ক্রমাগত পীড়ন হ্রাস বৃদ্ধি করলে বস্তু স্থিতিস্থাপক ধর্ম হ্রাস করা হয়, এই ঘটনাটাকে বলা হয় কি স্থিতিস্থাপক ক্লান্তি। এবং এই ঘটনাটা যে আবিষ্কার করছে বা ব্যাখ্যা দিছে ওই বিজ্ঞানী, তার নামও ক দিয়ে, সেও একটা ক্লান্ত বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে কেলভিন। একবার ডেন্টাল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল যে স্থিতিস্থাপক ক্লান্তির ব্যাখ্যা দিয়েছে কোন বিজ্ঞানী? কেলভিন। পাশে লিখে রাখবা ক্লান্ত কেলভিন। সো দ্যাটস ইট, আমাদের সংজ্ঞা মোটামুটি প্রথম পেজেরটা পড়া শেষ। এখন আমাদের পরের পেজে দেখবা বিকৃতি একটা টার্ম আছে। সো বিকৃতির এত সংজ্ঞা মুখস্থের প্রয়োজন নাই, তুমি খালি মনে রাখবা সিম্পলভাবে বিকৃতি মানে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। এখন আমাকে বলো তো ভাইয়ারা, উপরেও এল নিচেও এল, তাহলে কি এদের কোনো একক থাকবে নাকি থাকবে না? উপরেও এল নিচেও এল, তাহলে আমরা জানি যে একই জাতীয় বস্তুর অনুপাতের কিন্তু কোনো একক থাকে না। তাহলে দেখো উপরেও মিটার নিচেও মিটার, তাহলে এদের কোনো একক নাই, তাহলে বিকৃতির কোনো ধরনের একক নাই, মাত্রাও নাই, যার একক নাই তার মাত্রাও নাই। তার মানে আমি এখান থেকে কি শিখলাম? বিকৃতির কোনো একক মাত্রা নাই। এবং দেখবা বিকৃতির প্রকার ভেদ দেয়া আছে, বিকৃতি কত প্রকার, দেখো বিকৃতি 3 প্রকার। 3টা প্রকারের পাশে একটা লম্বা লম্বি দাগ দিবা, পাশে লিখে রাখবা নাম, জাস্ট নাম শিখতে হবে। কি কি দেয়া আছে? দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, দৈর্ঘ্য, আকার, আয়তন। 3টা বিকৃতির নাম আমাকে মুখস্থ করতে হবে। দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিকৃতির প্রকারভেদ নয়? দৈর্ঘ্য, আকার, আয়তন, আর একটা অপশন চেঞ্জ করে দিবে। মজার বিষয় হইতেছে এই যে 3টা নাম শিখলা না ভাইয়ারা, পাতা উল্টাইলে দেখবা যে পরের পাতাতে পীড়ন দেয়া আছে, পীড়নের ক্ষেত্রেও পীড়নের প্রকার ভেদের দিকে তাকাইলে দেখবা পীড়ন 3 প্রকার এবং 3 প্রকারের নাম সেম, দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। অর্থাৎ পীড়ন আর বিকৃতি দুইটাই 3 প্রকার। 3টা নাম কি কি? দৈর্ঘ্য, আকার, আয়তন। প্রশ্ন আসতে পারে নিচের কোনটা নয়। এদের ভিতরের যে ব্যাখ্যা আছে দৈর্ঘ্য পীড়ন মানে কি, আকার পীড়ন মানে কি, তোমার জানার দরকার নাই ফর এমসিকিউ অ্যান্ড বোথ ফর সৃজনশীল কোয়েশ্চেন, কোনো দরকার নাই, খালি নাম শিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বিকৃতি শেষ। এখন আমি তোমাকে পীড়ন নিয়ে একটা সিম্পল ওয়েতে জিনিসটা বোঝানোর ট্রাই করব। শোনো, পীড়ন মানে কি সিম্পলভাবে মনে রাখবা, পীড়ন মানে হচ্ছে প্যারা দেওয়া। প্যারা দেওয়া মানে কি? আমাদের বাপ মা ভাই বোন সিনিয়র যারা আছে সারা জীবনে আমাদেরকে প্যারা দিয়ে গেছে। প্যারা দিয়ে গেছে মানে প্রেশার দিয়ে গেছে, চাপ দিয়ে গেছে, পড়াশোনা কর, পড়াশোনা না করলে গাড়ি ঘোড়া উঠা যাবে না, বিভিন্ন বিভিন্ন গল্প শুনে আসতাম ছোটবেলায়, ঠিক আছে? প্যারা দিয়ে গেছে। সো প্যারা, পীড়ন মানে প্যারা, প্যারা মানে চাপ। পীড়ন আর চাপ
সেম জিনিস, পাশে লিখে রাখো পীড়ন অবলিক চাপ। এখন আমাকে বলো তো চাপ মানে কি? আমরা কি শিখে আসছি না যে চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে আমাকে বলো তো, আমি বলতে পারি না যে পীড়ন ইজ ইকুয়াল টু F/A। পীড়ন আর চাপ যেহেতু একই, তাহলে পীড়নের সংজ্ঞাটাও তাই হবে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হবে পীড়ন। তাহলে বুদ্ধি করে বলো তো পীড়নের একক আর চাপের একক কি সেম না? তাহলে চাপের একক কি? তোমরা জানো যে চাপের একক হচ্ছে প্যাসকেল। এটাকে যদি আমি বড় করে লিখতে চাই, নিউটন পার মিটার স্কোয়ার। এই যে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পীড়নের একক এবং এর মাত্রা হবে ml² T−1। আমি একটু পরে সেটা দেখাবো। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে বিকৃতির কোনো একক নাই আর পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার? তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের একটা সূত্র আছে, দেখি তোমরা এটা মনে করে কেউ অ্যান্সার করতে পারো কিনা। পীড়ন বিকৃতি এদের নিয়ে একটা সূত্র আবিষ্কার হয়েছিল। সেই লোক বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমি এটা কোন পাশে লিখবো, আমি এটাকে এখানেই লিখি। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। কেউ কি বলতে পারবা এটা কার সূত্র? কোন বিজ্ঞানী বলেছেন পীড়ন বিকৃতির সমানুপাতিক? কেউ কি বলতে পারবা পীড়ন যে বিকৃতির সমানুপাতিক এটা কে বলেছেন? ভেরি গুড। এটা কে বলেছেন? এটা বলেছেন, কে বলেছেন? এটা বলেছেন হুক। এটা হুক এর সূত্র, রাইট? হুক বলেছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি যে ধরো পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক বা কে, বলা যাবে। তাহলে এই যে ধ্রুবকটা এর একটা নাম আছে, তাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কি আমি বলতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি? বলা যাবে না স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে আমি আরেকবার কোশ্চেন করি, ভাইয়া বলো তো বিকৃতির একক কি? বিকৃতির একক কি? বিকৃতির একক নাই। পীড়নের একক কি? পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বুদ্ধি করে বলো তো এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতির একক হবে। তাহলে আমাকে বলো তো পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতির একক কি? বিকৃতির একক নাই। তাহলে এই টোটাল প্যাকেজটার একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতির কোনো একক নাই। আচ্ছা, একজন বলেছে যে পীড়ন আর চাপের সংজ্ঞা এক না, বইয়ে দেয়া আছে। ভাইয়া সংজ্ঞার ভাষাগত পার্থক্যের কথা ওই ব্যাপারে আমি যেতে চাচ্ছি না, কনসেপ্টটা সেম। হ্যাঁ, তবে এখানে স্লাইড ডিফারেন্স আছে। ওকে, চাপের সংজ্ঞা হইতে হইলে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ধরো কথার কথা, এই বিষয়ে আমি তোমাকে ডিটেলস এখন বুঝাবো না, কারণ এটা আসলে টাইম ওয়েস্টিং হবে। যেমন কথার কথা, তুমি দেয়ালের উপরে চাপ প্রয়োগ করো, তোমার বাসার পাশে যে দেয়াল আছে, তুমি দেয়ালে যতই বল প্রয়োগ করো না কেন, তার কিন্তু কোনো বিকার বিকৃতি ঘটবে না বা তার কোনো অবস্থানেরও পরিবর্তন ঘটবে না। কিন্তু তুমি আমার উপর চাপ প্রয়োগ করো, আমার কিন্তু চেঞ্জ হবে, আমি সরে আসব। সো স্লাইড কিছু ডিফারেন্স আছে, আমি সেখানে যাব না। আমি তোমাকে পরীক্ষা বেসড পড়াশোনা করাইতেছি ভাইয়া, পরীক্ষায় মনে রাখার জন্য আমি তোমাকে এই কথাটা বলছি। আমি তোমাকে কখনো বলি নাই যে হ্যাঁ চাপ আর পীড়নের সংজ্ঞা সেম। যদি সংজ্ঞা সেমই হইতো তাহলে তো দুটো আলাদা টার্ম আমাদের আসতো না, রাইট? আমি তোমাকে মিলানোর জন্য, মিল আছে এটা বোঝানোর জন্য কথাটা বলছি। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, গেল।
এখন আমরা চলে যাব তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, পীড়নের এককও সেম, বিকৃতির কোনো একক নাই। কেউ কি বলতে পারবা এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে এরকম যার কোনো একক নাই? এই চ্যাপ্টারে আরেকটা কিছু আছে এরকম যার কোনো একক নাই। আমরা তো দেখলাম যে বিকৃতির কোনো একক নাই, আর কি কোনো অনুপাত আছে যার কোনো একক নাই? কেউ কি বলতে পারবা? আচ্ছা, কেউ বলতে পারতেছো কি পারতেছো না আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি বলে দেই, পয়সনের অনুপাত নাম শুনছো? পয়সনস ল, পয়সনের অনুপাত। ওকে, সো পয়সনের অনুপাতও হচ্ছে এদের কোনো একক বা মাত্রা নাই। আমরা একটু পরে এটা ডিটেইলস শিখবো। ভেরি গুড হামিন, সেই অ্যান্সার দিয়েছো। পয়সনের অনুপাতের কোনো একক নাই। আচ্ছা, কেন? কারণ পয়সনের অনুপাতও দুটো সেম ধরনের রাশির অনুপাত ভাইয়া। একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। সো গেল, আমি কয়েকটা এই প্রথম 7.4 আর্টিকেলের সকল একক মাত্রা সংজ্ঞা তোমাদেরকে পড়াই দিছি। এখন আমরা বইয়ে দাগাবো। আসো, পরের এই যে পীড়নের ক্ষেত্রে এটা দাগাইছো তোমরা, ভেরি গুড। এই দেখো পীড়নের পরের পেজে গেলে পীড়নের এই যে এখানে ml ইনভার্স 1 টি ইনভার্স 2 এটা হচ্ছে পীড়নের মাত্রা। তাহলে পীড়নের মাত্রা এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা সেম, তাহলে আমরা মাত্রাগুলো একসাথে শিখে ফেললাম। এবং এখানে এককটা দেয়া আছে, এই দেখো বল বাই ক্ষেত্রফল, রাইট? তাহলে এটার একক কোথায় দেয়া আছে? এই যে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বইয়ের এই জায়গাগুলোকে দাগাই ফেলতে হবে, ঠিক আছে? ওকে, এখন যেটা বলতেছিলাম, এই যে হুকের ল 7.5 আর্টিকেল, এটা আমরা পড়ে ফেলছি। আমরা কি শিখলাম? বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে পীড়ন বিকৃতির সমানুপাতিক মানে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এবং এই ধ্রুবকটার নামই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং এর একটা লাইন বইতে দাগাইতে হবে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল 2017 সালে। সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কিসের কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর। পরের লাইন, তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পায়। এটাকে দাগাইতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসছিল, তাপমাত্রা বাড়লে ইয়ং এর গুণাঙ্ক কমে না বাড়ে? তাহলে এই লাইনটার পাশে স্টার মার্ক দাও এবং বইয়ে দাগায় রাখবা, বা যদি ইসাক স্যারের বই না থাকে লিখে ফেলবা। ওকে, আচ্ছা, অ্যান্সার করেছো দীপিকা রহমান, হ্যাঁ হয়েছে তোমার অ্যান্সার। ওকে, এখানে ক্লাস করতেছো খুব বেশি মানুষ আসলে আমি দেখছি না। ইটস ওকে, প্রবলেম নাই, বাট যারাই দেখতেছো অ্যান্সার করা ট্রাই করতেছো, দ্যাটস বেটার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করি দাগাইতে পারছো। এখন আমি একটা গল্প বলবো, সেই গল্প দিয়ে আগামী 3 পেজের পড়া হয়ে যাবে। স্যার একটু মনোযোগ দিয়ে শুনবা। এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই গুণাঙ্ক এর সমীকরণের উপরে কে আছে? উপরে আছে হচ্ছে পীড়ন, রাইট? উপরে আছে হচ্ছে পীড়ন আর নিচে হচ্ছে বিকৃতি। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমীকরণ কোনটি? এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, মনে রাখবা পীড়ন অলওয়েজ উপরেই থাকবে। প্যারা আমাদেরকে উপরের লেভেলের মানুষজনই দেয়, নিচের লেভেলের মানুষজন আমাদেরকে প্যারা দেয় না। আচ্ছা, ওকে, আমাদের প্যারা অলওয়েজই উপরের লেভেলের মানুষজন দেয়, এই জন্য প্যারা উপরেই থাকবে, পীড়নটা অলওয়েজ উপরে থাকবে। এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ও হচ্ছে বাবা, ওর 3 ছেলে আছে। এক ছেলের নাম ইয়ং এর গুণাঙ্ক, এক ছেলের নাম আয়তনের গুণাঙ্ক, এক ছেলের নাম হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। মনে আছে এগুলো ভাই শিখে আসছো না তোমরা? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার: ইয়ং এর গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, যার আরেক নাম দৃঢ়তার গুণাঙ্ক। এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে নিচের কোনটা স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রকারভেদ নয়। তাহলে 3 ছেলের নাম আমাকে জানতে হবে: ইয়ং এর গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক। আচ্ছা, এখন আমার সেকেন্ড কথা হচ্ছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের সমীকরণের উপরে কে আছে? পীড়ন আছে না? এই যে 3 ছেলে, এদের আলাদা নিজস্ব কিছু সমীকরণ আছে, এদেরও সমীকরণের উপরে মাথায় পীড়ন থাকবে। জাস্ট যার নাম যেইটা, তার নামের আগে সেটা বসাই দিতে হবে। আমি তোমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। তার মানে হচ্ছে, এই যে আমি তোমাকে বললাম ইয়ং এর গুণাঙ্ক 3 প্রকারের, একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্কর যে সমীকরণ, এইটারও উপরে কি থাকবে? পীড়নই থাকবে, নিচে থাকবে হচ্ছে বিকৃতি। দ্যাটস ইট। কিন্তু পার্থক্যটা কোথায়? যার নাম যেটা, সেই নামটা আগে আসবে। ইয়ং যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করে, সমীকরণ হবে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য
বিকৃতি। তাহলে বুদ্ধি করে বলো তো আয়তন গুণাঙ্কের সমীকরণ কি হবে? উপরে আয়তন গুণাঙ্কের আয়তন পীড়ন, নিচে হচ্ছে আয়তন বিকৃতি। আমার কথাটা কি বোঝা যেতেছে? তার মানে যার নাম যেটা সেই নামটা খালি উপরে আসবে, বাকি প্রত্যেকটা ক্ষেত্রেই পীড়ন উপরে বিকৃতি নিচে। তাহলে আমার তিনটা সমীকরণই মুখস্থ হয়ে গেল, রাইট? এখন আমাকে বুদ্ধি করে বলো তো বাপের একক কি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক শিখে আসলাম নিউটন পার মিটার স্কোয়ার, ছেলে তিনজনের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো আমাদের আগামী 3 পাতার পড়া কিন্তু এখানে পড়া শেষ। তাহলে আমি 3টা কোয়েশ্চেন করব, আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করো না দেখে। প্রথম কোয়েশ্চেন, স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকার? স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকার মানে বাবার কয় ছেলে? ভেরি গুড। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকার। কি কি নাম? ইয়ং এর গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক। আচ্ছা, এদের যে সমীকরণ আছে সব সময় উপরে কে থাকবে? পীড়ন থাকবে। এদের সবার একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। শেষ। ওকে, ভিতরে আর কিছু পড়ো বা না পড়ো কোনো সমস্যা নাই। এখন আমি তোমাকে বইয়ে দেখাই দেবো যে এগুলা কোথায় আছে। দেখো এই জায়গা তোমরা পড়লাম, পরের পাতাতে দেখবা এই যে 7.7 আর্টিকেল স্থিতিস্থাপক গুণাঙ্ক এর সমীকরণ আমরা পড়ে ফেলছি, পীড়ন বাই বিকৃতি, এবং এইটার একক পরের পাতায় দেয়া আছে। পাতাটা উল্টাও, এই যে একক পরের পাতায় বলতে একটু নিচেই দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ার, এবং মাত্রাও সেটাই হবে ml ইনভার্স 1 t ইনভার্স 2। এবং এদের কয় প্রকার, এদের কয় ছেলে মেয়ে আছে? এদের 3 ছেলে মেয়ে আছে। ইয়ং এর গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এবং প্রত্যেকটার উপরে পীড়ন নিচে বিকৃতি। শেষ। এখন আমার পাতাটা উল্টায় উল্টায় দেখে যাব। দেখো পরের পাতায় আসো। আচ্ছা, তার আগে এখন আমাকে বলো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও তোমরা। আমি নিয়ে যাব, তার আগে একটা তোমাদের স্লাইডে একটা কোয়েশ্চেন আছে, এটার অ্যান্সার দাও যে এসআই পদ্ধতিতে পীড়নের একক কোনটি? আমি মাত্র পড়ে আসছি, সবাই অ্যান্সার করতে পারার কথা। তাহলে এসআই পদ্ধতিতে একক কোনটা হবে? সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এসআই পদ্ধতিতে পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। পড়া হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে ইয়ং জানি কি নিয়ে কাজ করে? দৈর্ঘ্য নিয়ে কাজ করে। দেখো ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ কি? অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। উপরে পীড়ন নিচে বিকৃতি। এবং ইয়ং এর গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? ওয়াই ফর ইয়ং। তাহলে কি দিয়ে প্রকাশ করা হয়েছে এই জিনিসটা একটু জানতে হবে। ওয়াই ফর ইয়ং, ঠিক আছে? আচ্ছা, ভিতরে কিছু পড়ো বা না পড়ো আমার সেই বিষয়ে কোনো হেডেক নাই। পরের পাতায় আসো। দেখো এখানে আরেকটা জিনিস, একক তো সেম শিখলামই, এই যেখানে একটা সূত্র আছে এখানে না, পাতা উল্টাও। পরেরটা দেখো, ক্রিন্তন গুণাঙ্ক। ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক। আচ্ছা, এগুলার একটা নাম আছে, মানে এটার আরেকটা নাম আছে, পাশে লিখে রাখো, ব্যবর্তন গুণাঙ্ক। ব্যবর্তন, ব্যবর্তন গুণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ব্যবর্তন গুণাঙ্ক। তাহলে 4 ধরনের নাম আছে। তুমি দৃঢ়তার গুণাঙ্ক মনে রাখো, ব্যবর্তন গুণাঙ্ক মনে রাখো। সেম জিনিস, উপরে ক্রিন্তন পীড়ন নিচে ক্রিন্তন বিকৃতি। কি দিয়ে প্রকাশ করা হয়েছে? এন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, যদি আমি বলি ব্যবর্তন গুণাঙ্ক এর সমীকরণ কি হবে? ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। অর্থাৎ ব্যবর্তন গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক একই জিনিস। ওকে, আচ্ছা, পরের পাতায় গেলে দেখবা আয়তন গুণাঙ্ক আছে। আমরা জানি আয়তন গুণাঙ্ক হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, একে কে দ্বারা প্রকাশ করা হয়। এর পাশে লিখবা বি, অর্থাৎ একে বি দ্বারাও প্রকাশ করা যায়, কারণ এর ইংলিশ নাম হচ্ছে বাল্ক মডিউলাস। তাহলে 3 ধরনের গুণাঙ্ক আমাদের পড়া শেষ। আয়তন গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক এবং ক্রিন্তন গুণাঙ্ক, রাইট? ক্রিন্তন গুণাঙ্কের আরো 3টা নাম আছে, ব্যবর্তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আমরা পড়ে ফেলছি। আচ্ছা, কারো কি মনে আছে আয়তন গুণাঙ্ককে মানে এইটার একটা অপোজিট টার্ম আছে? কারো কি মনে আছে এরকম কিছু, যে আয়তন গুণাঙ্ককে কখনো কখনো সংনম্যতাও বলা হয়? তোমাদের কি এরকম কোনো লাইন মনে পড়ে যে পড়ছিলা তোমরা ছোটবেলায় বা ফার্স্ট ইয়ারে? যদিও তোমরা অনেকেই হয়তোবা যারা দেখছো ফার্স্ট ইয়ারে আছো, জানি না, এরকম একটা লাইন ছিল না যে আয়তন গুণাঙ্ককে কখনো কখনো সংনমতা বলা হয়? বাট আমি যে লাইনটা মাত্র বললাম এটা কিন্তু ভুল লাইন বলেছি। এটা কিন্তু ভুল। যারা মনে মনে হ্যাঁ বলতেছো, হ্যাঁ শুনছি তো বা দেখছি তো, এটা ঠিক না। আয়তন গুণাঙ্ককে কখনো কখনো অসংনম্যতা বলা হয়, সংনম্যতা না।
সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে আমি কি বললাম? সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, অর্থাৎ আয়তন গুণাঙ্ক যদি কে হয়, সংনম্যতা ইজ ইকুয়াল টু 1/k হবে। তাহলে সংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক, সংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক একটা আরেকটার অপোজিট। তাহলে বুদ্ধি করে বলো তো, আয়তন গুণাঙ্ক আর অসংনম্যতা একই জিনিস? এই জন্য বইয়ে লেখা আছে যে আয়তন গুণাঙ্ককে কখনো কখনো অসংনম্যতাও বলা হয়। এবং এই জিনিসটা নিয়ে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতাম আমার ভুল হইতো যে সংনম্যতা অপোজিট নাকি অসংনম্যতা অপোজিট। আমি মনে রাখতাম কিভাবে? আয়তন গুণাঙ্কের পাশে লিখে রাখবা, এই পাশে লেখো যে স্বরে অ সমান স্বরে আ। তাহলে স্বরে অ সমান স্বরে আ কথাটার মানে কি? স্বরে অ সমান স্বরে আ কথাটার মানে হচ্ছে অসংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক একই জিনিস, ইকুয়ালস, দুটা সেম। ওকে, তাহলে বিপরীত কোনটা? সংনম্যতা। তাহলে সংনম্যতা ইজ ইকুয়াল টু 1/k, আর অসংনম্যতা আর আয়তন গুণাঙ্ক সেম থিং। এটা নিয়ে যাতে পরীক্ষাতে কোনো কনফিউশন না হয়। একজন লিখছে কৃন্তনে থিটা আছে কেন? থিটা না ভাই, একে প্রকাশ করা হয় এন দিয়ে। এই প্রকাশের মাধ্যম আইডিয়াল, হ্যাঁ, এটা অনেক জায়গায় অনেকভাবে থাকতে পারে, বাট তুমি এনটাকেই মনে রাখবা। ওকে, এখন আমাদের দেখো ঠিক নিচেই সংনম্যতা দেয়া আছে। তাহলে সংনম্যতাটা কি বললাম? এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। দেখো কোথায় লেখা আছে, এই দেখো নিচের দিকে, এখানে সরাসরি কোথাও লেখা নাই, এই যে এখানে লেখা আছে, দেখো সংনম্যতা ইজ ইকুয়াল টু আয়তন গুণাঙ্কর বিপরীত রাশি, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু 1/k। তাহলে কি বলবো? তাহলে এই যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলা হয়। তাহলে আয়তন গুণাঙ্ক আর অসংনম্যতা একই জিনিস। পাশে আবারও লিখে রাখবা স্বরে অ সমান স্বরে আ, অর্থাৎ অসংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক সেম থিং। এটা পরীক্ষায় কিন্তু আসছে, এটাকে ভুল করা যাবে না। তোমাদের বইতে যারা বই নিয়ে বসছো, এর ঠিক নিচে একটা ছক আছে, ছকের ঠিক উপরে 3টা লাইনে এটা আছে, দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে। এখানে সুন্দর একটা লাইন আছে, দেখো যে কঠিন পদার্থের, অর্থাৎ আমি উপর দিকে লিখি, পদার্থ যদি কঠিন হয় সেক্ষেত্রে ওয়াই অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক, ক্রিন্তন বা দৃঢ়তার গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক তিনটাই থাকবে। কিন্তু এইটা যদি তরল বা বায়বীয় হয়, অর্থাৎ প্রবাহী হয়, সেক্ষেত্রে শুধু কিসের মান দেয়া আছে? তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে অনলি আয়তন গুণাঙ্কটা থাকবে, বাকিগুলা থাকবে না। দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট কন্টিনিউয়াসলি কামস ইন দ্য এক্সাম, রিপিটেডলি কেম ইন দ্য এক্সাম, যে সত্য মিথ্যার মধ্যে দিয়ে দেয় যে তরল বা প্রবাহীর ক্ষেত্রে বা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে কোন গুণাঙ্কটা আছে? শুধু আয়তন গুণাঙ্কটা আছে। সো এটা সুন্দর মতো লেখা আছে, তোমরাও এটাকে ফোকাস করে লিখবা। এবং ঠিক নিচে গেলে দেখবা একটা বক্স আছে, তার আগে আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, দেখি তোমরা পারো কিনা। দেখো, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন এবং ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে নিচের কোনটি? ডেন্টাল এক্সামিনেশন 2020-21 সালে আসছিল। ওকে, আমাকে তাহলে বলে ফেলো তো ভাইয়া কি হবে? ব্যবর্তন গুণাঙ্ক। তাহলে ব্যবর্তন গুণাঙ্ক জানি কোনটার অন্য নাম? বলে ফেলো। ব্যবর্তন পীড়ন ব্যবর্তন বিকৃতির অনুপাত কোনটা হবে? সবাই অ্যান্সার করে ফেলো। তাহলে কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ব্যবর্তনের অপোজিট নাম হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। আমি দাগাই অ্যান্সার, এটা হবে এ, দৃঢ়তার গুণাঙ্ক। সো এখন পর্যন্ত আচ্ছা, হামিন ভুল অ্যান্সার দিয়েছো, হামিন দিয়েছে বি। বি না ভাইয়া, এটা এ হবে। ব্যবর্তন গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্ক সেম জিনিস, একটু আগে বলা হয়েছিল। আচ্ছা ওকে, এখন আমরা চলে যাব বক্সে। আচ্ছা দেখো, এই যে বক্সটা, এই ছকের মধ্যে 7টা থেকে 8টা পদার্থ আছে এবং এদের 3 ধরনের গুণাঙ্কের কিছু ভ্যালু দেয়া আছে। দেখো 2011-12 সালের অ্যাডমিশন টেস্টগুলোতে এই বক্স থেকে প্রশ্ন আসতো, এখন আর এত বেশি আসে না। আমরা পুরাটা মুখস্থ করব না, আমরা যেগুলা দাগানো আছে সেই জিনিসগুলো খালি একটু কষ্ট করে মুখস্থ করব, ঠিক আছে? এবং ইয়াংয়ের গুণাঙ্কটা মনে রাখলে আমার মেইনলি চলবে। যেমন দেখো ইস্পাত, লোহা, যেমন দেখো ইস্পাত,
ইস্পাত, লোহা এবং নিকেল। ইস্পাত, লোহা, নিকেল তিনটারই ইয়ংয়ের গুণাঙ্কের ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, তুমি যদি এটাকে মনে রাখতে পারো তাহলে তিনটা পদার্থরই শেষ। আর পিতলেরটা হচ্ছে 10। এই চারটা মনে রাখো, ঠিক আছে, এবং খালি ইয়ংয়ের গুণাঙ্কটা মনে রাখলেই চলবে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি, দেখি তুমি অ্যান্সার করতে পারো কিনা। বুদ্ধি করে অ্যান্সার করবা, পড়ো নাই তাও অ্যান্সার করতে পারার কথা। আমি যদি বলি যে পানি, পানি বুঝো কিন্তু, পানির ইয়ংয়ের গুণাঙ্কের মান কত, কত হবে বলো তো? পানির ইয়ংয়ের গুণাঙ্কের মান কত? তুমি বোর্ড না দেখে বলার চেষ্টা করো তো, পানির ইয়ংয়ের গুণাঙ্কের ভ্যালু কত? এইটা অ্যান্সার করার আগে আমাকে বলো তো যে পানি কি ধরনের পদার্থ? পানি কি ধরনের পদার্থ? পানি তরল পদার্থ। এখন আমাকে বলো, পানি যদি তরল পদার্থ হয়, আমরা একটু আগে কি শিখে আসছিলাম যে তরল বা বায়বীয় পদার্থের কোনো ধরনের কি নেই, তরল বা বায়বীয় পদার্থের কোনো ধরনের ইয়ংয়ের গুণাঙ্ক নাই, শুধুমাত্র আয়তন গুণাঙ্কই থাকে। তাহলে পানির কি কোনো ইয়ংয়ের গুণাঙ্ক থাকবে? থাকবে না, পানির ইয়ংয়ের গুণাঙ্ক 0 হবে। এই দেখো, পানি, পারদ, গ্লিসারিন এদের কোনো আয়তন ইয়ংয়ের গুণাঙ্কও নাই, দৃঢ়তার গুণাঙ্কও নাই। ভেরি গুড, মাইজার একজন অ্যান্সার দিয়েছিল, পরে মনে কেটে দিছো। এটা হবে পানি, পারদ, গ্লিসারিন তিনটারই শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে, এবং এই তিনটার আয়তন গুণাঙ্কের ভ্যালু কত এটা একটু দেখবা। বাট এখন সামনে এইচএসসি পরীক্ষা, এখন এত সব মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি এখন খালি ইয়ংয়ের গুণাঙ্কের মান এই চারটাটা মুখস্থ রাখলে চলবে। আমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করতে বসবো তখন এগুলো ডিটেলস আমরা শিখবো। এখন পরীক্ষার আগে মাথা খারাপ করার কোনো দরকার নাই। আচ্ছা, এখন আমাকে 7.8 আর্টিকেলে আসবা। এই আর্টিকেল থেকে একটা জিনিস মাথায় রাখবা, মানে আমরা যখন পরীক্ষা দিছি, আমি কিন্তু তোমাদের অনেক সিনিয়র, মানে সৃজনশীলের আগে যখন প্রশ্ন হইতো তখন তোমাদের বিভিন্ন সূত্রের প্রমাণ করতে বলতো। এখন কিন্তু সূত্রের কোনো প্রমাণ আসলে আসে না। তো সূত্রগুলোর ক্ষেত্রে কি মনে রাখতে হয়? জাস্ট সূত্রটা মনে রাখতে হয়। সো ফিজিক্সের একটা মজা হচ্ছে, বিভিন্ন বইতে দেখবা বিশাল বড় 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 সূত্রের প্রমাণ, কিন্তু পরীক্ষার জন্য আমার খালি লাগে কি? সূত্রটা। তাহলে এই যে আমি এরকম আরেকটা জায়গায় আসছি যে বিভব শক্তি বা স্থিতিশক্তির রাশিমালা বের করার একটা পুরা বিস্তারিত একটা পদ্ধতি এখানে দেয়া আছে, আমার কিছুই লাগবে না, আমার খালি লাগবে এই বিভব শক্তির সূত্রটা কোনটা। তো পাতা উল্টায় নিচের দিকে গেলে দেখবা যে এখানে দেয়া নাই, সূত্রটা হচ্ছে বিভব শক্তির সূত্রটা হইতেছে হাফ ইন্টু, আমি লিখে দিচ্ছি তোমরা তুলে ফেলবা, হাফ ইন্টু মানে বিভব শক্তি বা স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এইটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বা বিভব শক্তি বা স্থিতিশক্তির রাশিমালার সূত্র। এটা এই আর্টিকেলের ভিতরে নিচের দিকে দেয়া আছে, এই পেজটা আমি এখানে নিয়ে আসি নাই, আমি লেখাই দিলাম, সেটা তুমি খালি লাগাই দিবা, দ্যাটস ইট। এখন আমাকে তোমরা বলো তো ভাইয়া, একটা কোয়েশ্চেন অ্যান্সার দাও, ইস্পাতের ওয়াইয়ের মান কত? দেখো একটা কোয়েশ্চেন তোমাদের বোর্ডে আসছে, অ্যান্সার করা ট্রাই করো। এইটার অ্যান্সার আশা করি সবাই পারবা। আমি বলছিলাম যে তিনটা পদার্থ, চারটা পদার্থ শিখছি, তাই না ভাইয়া? পিতল ছিল একটা, তারপরে ইস্পাত, লোহা, আর একটা জানি কি ছিল, রাইট? তাহলে আমাকে বলো তো ইস্পাতের ভ্যালু জানি কোনটা শিখলাম, বলে ফেলো সবাই। তাহলে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক, ইস্পাত, ঢালাই লোহা, এগুলার ইয়ংয়ের গুণাঙ্কের ভ্যালু ছিল হচ্ছে কত? কেউ অ্যান্সার করছো না এখনো? আচ্ছা, একজন মনে অ্যান্সার করছো। তাহলে ইস্পাতের ওয়াইয়ের মান হবে, অ্যান্সার হবে কত ভাইয়া? অ্যান্সার হবে 20। আর পিতলেরটা ছিল হচ্ছে 10। সো এখন এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা এর বেশি কিছু শিখতে যাও না। একজন কোয়েশ্চেন করেছে যে নিচের কোনটা সত্য হলেও মিথ্যা, মিথ্যা হলেও সত্য নাই। দুনিয়াতে এমন কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নাই, অ্যাটলিস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন গত 15 বছরের কোয়েশ্চেনে এভাবে প্যাটার্নে কোনো প্রশ্ন আসে নাই। নিচের কোনটা সত্য নয় অথবা নিচের কোনটা মিথ্যা, এগুলাই আসছে। মিথ্যা হলেও সত্য নয়, সত্য, এগুলা এখন আর আসে না ভাইয়া। হইতে পারে অন্য কোনো অ্যাডমিশন টেস্টে আসে, মেডিকেলে আসে না। ওকে, এখন আমরা বল ধ্রুবকে চলে যাই। সো বল ধ্রুবক কনসেপ্টটা কি? বল ধ্রুবক কনসেপ্টটা বুঝতে হইলে প্রত্যয়নিক বলের ব্যাপারটা বুঝতে হবে। প্রত্যয়নিক বল মানে কি? মনে রাখবা, এই যে স্প্রিং, তুমি স্প্রিংয়ের ছবিটাকে দেখো, ধরো এটা ইনিশিয়াল স্টেজের স্প্রিং, তুমি এটাকে নিচের দিকে এফ বল প্রয়োগ করে নিচের দিকে টানছো,
আমাকে তুমি বলো তো ভাইয়া, তুমি যখন নিচের দিকে টানলা, এই টানটা যদি ছেড়ে দাও, সে কি আবারও আগের জায়গায় ফেরত যাবে না? যাবে, ডেফিনেটলি যাবে। তাইলে আমি যেই বলের কারণে বলটা অপসারণ করলে বস্তু তার আগের জায়গায় ফিরে আসে, সেই বলটাকেই বলা হয় প্রত্যয়নিক বল। ঠিক আছে, যে প্রত্যয়নিক বলটা কি, যেই বলটা বস্তুকে আগের জায়গায় ফিরে আনতে সাহায্য করে। আমি সেখানে যাব না, আমি এখান থেকে শেখাবো একটা জিনিস। এই যে বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট, এইটার সূত্র পরীক্ষাতে দেয়, অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে। ওকে, তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, এই যে একটা এল দৈর্ঘ্যের একটা স্প্রিংকে তুমি এফ বল প্রয়োগ করার কারণে তার এক্স পরিমাণ সরণ হইল, তাহলে এই যে সরণটা হইছে, এই সরণটা বুদ্ধি করে বলো তো, তুমি বেশি বল প্রয়োগ করলে সরণটা বেশি হবে, তুমি কম বল প্রয়োগ করলে সরণটা কম হবে। সিম্পল, তুমি জোরে টানলে বেশি নিচে নামবে, কম জোরে টানলে অল্প নিচে নামবে। তাহলে সমীকরণটাকে আমি এরকম লিখতে পারি যে এফ প্রপোর্শনাল টু এক্স, এফ প্রপোর্শনাল টু এক্স বলা যাবে। এবং এই যে এই এক্সটা, তার আগে একটা মাইনাস সাইন আনতে হবে। কেন মাইনাস সাইন আনতে হবে? কারণ তুমি যখন বলটাকে ছেড়ে দিবা, বস্তুটা বিপরীত দিকে ফেরত উঠবে। তুমি বলটাকে নিচের দিকে টানছো না, তুমি ছেড়ে দিলে সে আবার বিপরীত দিকে যাবে। এই মাইনাস মানে কিন্তু নেগেটিভ না, মাইনাস মানে হইতেছে দিকটা অপোজিট। তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে আমি বলতে পারি এখান থেকে এফ ইকুয়াল টু কে এক্স, এবং এই কে ইকুয়াল টু এফ বাই এক্স, এই কেটাকেই বলা হচ্ছে বল ধ্রুবক। বুঝা গেছে? তাহলে কোনো একটা বস্তুকে যদি এফ বলে টানার কারণে এক্স পরিমাণ সরণ হয়, তাহলে তাদের মধ্যবর্তী সম্পর্ককে এই সমীকরণের মাধ্যমে বোঝানো যায়, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাসটা কেন? কারণ দিকটা বিপরীত দিকে। তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি হয়, আমার ধ্রুবক নিয়ে আসলে কে এক্স আসলো, এবং কেটাই হচ্ছে বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবকের সূত্রটা কি? কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। তাহলে বুদ্ধি করে বলো তো, এর একক কি হবে? উপরে এফ, তাহলে কি নিউটন, বলের একক নিউটন, আর নিচে এক্স মানে জাস্ট দৈর্ঘ্য, তাহলে মিটার, নিউটন পার মিটার। তাহলে নিউটন পার মিটারটাই হচ্ছে বল ধ্রুবকের একক। তাহলে বল ধ্রুবক থেকে সূত্রটাও পরীক্ষায় আসে ভাইয়া, এককটাও পরীক্ষাতে আসে। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্সের 3 চ্যাপ্টারে আমরা এই বল ধ্রুবক পাবো। আমরা এই প্রথম চ্যাপ্টারে পাইলাম, আমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করব তখন দেখবা কাজ ক্ষমতা শক্তিতেও আছে, আবার আরেকটা চ্যাপ্টার আছে 8 নাম্বার চ্যাপ্টার, সেখানেও আছে। ওকে, এখান থেকে আর ডিটেলসে যাব না। এই দেখো আমি যা পড়াই ফেলছি অলরেডি, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, এর একক হচ্ছে নিউটন পার মিটার, মাত্রা হচ্ছে mt ইনভার্স 2, এগুলো পরীক্ষাতে আসে। ওকে, এখন আমরা পরের পাতায় চলে যাব। এই যে স্প্রিংয়ের সমবায়, এগুলো আসলে পরীক্ষায় তেমন বেশি আসে না, রিটেনের জন্যও আসে না, এমসিকিউতে আমরা আসতে দেখি নাই। 2 ধরনের সমবায় আছে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, নামগুলো পড়তে পারো, বাট এত ডিটেলস আসে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 7.9 আর্টিকেল, পাশে স্টার দিবা 5টা। এখান থেকে অনেকবার প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে আমি তোমাকে বলে দিব, তুমি খালি বয়ে বয়ে দাগাবা। তাহলে প্রথম কোয়েশ্চেন, স্থিতিস্থাপক সীমার মধ্যে, মানে পয়সনের সূত্রটা তোমাকে জানতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর, আমি লিখি এখানে পার্শ্ব বিকৃতি, ঠিক আছে? তাহলে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি। পার্শ্ব এবং দৈর্ঘ্যের অনুপাত একটি ধ্রুব রাশি, ইহা কার সূত্র? ইহা কার সূত্র প্রশ্ন আসবে প্রথম কোয়েশ্চেন। তাহলে ইহা কার সূত্র? ইহা পয়সনের সূত্র। ঠান্ডা মাথা, এখন কিন্তু খালি মাথা ঠান্ডা, আমি তোমাকে ভাই পড়াটা এখানে মুখস্থ করাই দিব। তুমি অ্যাটলিস্ট অ্যাডমিশন টেস্টে যা যা এমসিকিউ আসবে, বা এইচএসসি পরীক্ষাতেও এই চ্যাপ্টার থেকে যা যা এমসিকিউ আসবে, আমি তোমাকে মুখস্থ করাই দিব। তুমি খালি আমার সাথে ফোকাস থাকো, ফলো করো, খাতা রাখো, বই দেখাও, দ্যাটস ইট। তাহলে দাগাইতে পারছো পার্শ্ব বাই দৈর্ঘ্য। আমাকে বলো তো, হুক এর সূত্রের উপরে কি ছিল? একটু আগে পড়ে আসছি, হুকের সূত্র পীড়ন বাই বিকৃতি, রাইট? আচ্ছা, এখন তুমি ভাবতে পারো এই যে সমীকরণটা আছে না, পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাতিক ধ্রুব রাশি, ইহা কার সূত্র? অথবা পরীক্ষাতে এই কোয়েশ্চেনটাই 3বার আসছে, যে পয়সনের অনুপাতের সমীকরণ নিচের কোনটা? ভাবতে পারো ভাইয়া এত সহজ প্রশ্ন মেডিকেলে আসে, হ্যাঁ এত সহজ, পরীক্ষা এত ইজি, আমি তো তাহলে ডিএমসি নিশ্চিত, ভাবতে পারো। কিন্তু মনে রাখবা, পরীক্ষার হলে মানে কত যে নার্ভাসনেস কাজ করে, হ্যাঁ,
তখন না 2+2 যে 4 হয় সেটাও না আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি। করো না, নিজেকে প্রশ্ন করো। তাহলে পরীক্ষার হলে একটা টেনশন কাজ করে যে আচ্ছা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তারা কি চিন্তা করে, আচ্ছা এত সহজ প্রশ্ন কি মেডিকেলে আসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। ওরা ওভার থিঙ্ক করে করে প্রশ্নগুলো ভুল করে। সো আমি বলার চেষ্টা করতেছি যে এটা সহজ প্রশ্ন হইলেও মনে রাখতে হবে যে পার্শ্ব বাই দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্য বাই পার্শ্ব, অপশন চেঞ্জ করে দেয় যে নিচের কোনটা পয়সনের অনুপাত, পার্শ্ব বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই পার্শ্ব, পার্শ্ব গুণ দৈর্ঘ্য, এরকমভাবে আসে। তাহলে মনে রাখবা কিভাবে? মনে রাখবা এভাবে যে পয়সন প দিয়ে শুরু, তার পাশে যেটা আছে সেটা প দিয়ে শুরু হবে, অর্থাৎ পয়সন ইজ প্রপোর্শনাল টু উপরে প, নিচে তুমি যা মন চাই তা বসাও। তাহলে পয়সন ইজ ইকুয়াল টু উপরে পার্শ্ব বিকৃতি, নিচে দৈর্ঘ্য বিকৃতি। পয়সন প ইকুয়াল টু প, নিচে দৈর্ঘ্য বিকৃতি, শেষ। তাহলে এটা আর কখনো ভুল হবে না। এটা আরও একভাবে মনে রাখতে পারো যে ভাইয়া এই চ্যাপ্টারে হুকের সূত্রও পড়াইছে, এই চ্যাপ্টারে পয়সনের সূত্রও পড়াইছে, দুই সূত্রেরই উপরে প দিয়ে শুরু, হুকের উপরে পীড়ন, পয়সনের উপরে পার্শ্ব। ঠিক আছে? তাহলে এখন কি আশা করি এই জিনিসটা আর ভুল হবে? ইনশাল্লাহ আমরা এটা পারবো। তাহলে পয়সন অনুপাত কি? পার্শ্ব বাই দৈর্ঘ্য, নট দৈর্ঘ্য বাই পার্শ্ব, রাইট? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এইটাও একবার পরীক্ষাতে আসছে। আমাকে একটু বলো তো, পয়সনের অনুপাত কোন পদার্থের বৈশিষ্ট্য? এটা কি তরল, না বায়বীয়, না কঠিন? তুমি একটা বস্তুকে টানা হিচড়া করতেছো, বিকৃতি ঘটাইতেছো, তাহলে এটা কোন ধরনের পদার্থ হওয়া উচিত? তার মানে পয়সনের অনুপাতটা পাশে লিখে রাখতে পারো, ইহা কঠিন, অর্থাৎ কঠিন পদার্থের মধ্যেই শুধু এই বৈশিষ্ট্যটা থাকবে। ওকে, এবং নিচের দিকে গেলে দেখবা আরও কিছু জিনিসপত্র এখানে আছে, যেমন পয়সনের অনুপাতের একটা রেঞ্জ আছে। রেঞ্জে যাওয়ার আগে আমি দেখাই দিই, এটা শুধু কঠিন পদার্থেরই বৈশিষ্ট্য। দেখো আছে, রাইট? এই যে পয়সন অনুপাত পার্শ্ব বাই দৈর্ঘ্য, সমীকরণটাকে দাগায় ফেলবা। এরপরে দেখবে এখানে একটা রেঞ্জ আছে, যে পয়সনের মান মাইনাস কত কত, -1 হতে হাফ এর মধ্যে হয়ে থাকে। এখানে একটা রেঞ্জ আছে, এবং আরেকটা রেঞ্জ আছে, যে দেখো পরের ইয়াতে দেয়া আছে যে 0.2 থেকে 0.2 থেকে একটু ওয়েট, হ্যাঁ 0.2 থেকে 0.4 এর মধ্যে হয়ে থাকে। দেখো তোমাদের নিচের দিকে তাকায় দেখো, এই যে 0.2 থেকে 0.4, এবং আরেকটা রেঞ্জ হইতেছে -1 থেকে হাফ এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা আমাকে এটা তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার দাও দেখি, -1 থেকে হাফের মধ্যে হয়ে থাকে, তাহলে আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও দেখি পারো কিনা। বলো তো, আমি এখানে লিখি, নিচের কোনটি পয়সনের মান হওয়া সম্ভব নয়? হ্যাঁ, নিচের কোনটি পয়সনের মান হওয়া সম্ভব নয়? 0.2, 0.3, 0.4 আর হচ্ছে 5, এই চারটার মধ্যে কোনটা হবে অ্যান্সার? নিচের কোনটি পয়সনের মান হওয়া সম্ভব নয়? তাহলে আমরা কি শিখছি? একটা যে পয়সনের মান 0.2 থেকে 0.4 এর মধ্যে, আবার শিখেছি পয়সনের মান হচ্ছে -1 থেকে হাফের মধ্যে। তাহলে ডেফিনেটলি বুঝতেছি কোনটা হওয়া সম্ভব নয়, এইটা হবে আমার অ্যান্সার। তাহলে -1 থেকে হাফের মধ্যেই যেই ভ্যালুগুলা, এইটাই হইতেছে আমাদের পয়সনের অনুপাতের রেঞ্জ। পরীক্ষাতে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিবে হবে, নিচের কোনটা পয়সনের মান হওয়া সম্ভব না। ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছো, মিলজার, হৃদয়, দীপিকাও অ্যান্সার করেছো, হামিম অ্যান্সার করেছো। আচ্ছা, তাহলে তোমাদের মনে এইটাও তো কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া পয়সনের মান তো 0.2 থেকে 0.4, তো পরীক্ষাতে যদি এরকম দেয় যে নিচের কোনটা পয়সন অনুপাত হবে, নিচের কোনটা পয়সন, বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাতের মান নিচের কোনটা, তাহলে 0.2, 0.3, 0.4 এবং মনে করো 1 দিল, তাহলে আমাকে বলো তো এই চারটার মধ্যে তুমি কোনটা দাগাবা? আমার কোয়েশ্চেন, বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে পয়সনের মান নিচের কোনটা? আচ্ছা, তখন দাগাইতে হবে 0.3, অর্থাৎ
0.2 এবং 0.4 মাঝখানে যেটা 0.3, এইটাই হইতেছে বেশিরভাগ পদার্থর ক্ষেত্রে পয়সনের অনুমানের মান, এবং তপন স্যারের বইতে এটা সরাসরি দেয়া আছে যে অধিকাংশ বস্তুর ক্ষেত্রে পয়সনের মান হচ্ছে 0.3। দ্যাটস ইট। তাহলে আমাকে সবাই একটু রিভিশন দিয়ে ফেলি। তাহলে আমাকে বলো তো ভাইয়া, পয়সনের অনুপাতের মান কি দিয়ে প্রকাশ করা হয়? কি দিয়ে প্রকাশ করা হয় পয়সনকে? ভেরি গুড, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, পয়সনের সমীকরণের উপরে কি থাকে? দৈর্ঘ্য বিকৃতি নাকি পার্শ্ব? উপরে পার্শ্ব। ভেরি গুড। আচ্ছা বলো তো, পয়সনের মান কোন ধরনের পদার্থের বৈশিষ্ট্য? তরল, বায়বীয় না কঠিন? চমৎকার, কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এবং পয়সনের রেঞ্জটা কত? -1 থেকে হাফের মধ্যে। তাহলে আমাদের পয়সন কিন্তু ক্লোজ। এখান থেকে 6বার প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পয়সন থেকে। হ্যাঁ, আচ্ছা নিচে দেখবা একটা বক্স আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগে অল্প, বাট এইচএসসিতে লাগবে না। তাও আমি তোমাকে সহজ একটা নিয়ম শেখাই দিব। তুমি দেখো তো, সীসার পয়সনের মান হচ্ছে 0.4। কাচের মান হচ্ছে, ধরো কথার কথা 0.18, তো তুমি 0.2 মনে রাখো, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো তো, রেঞ্জটা কি ছিল? 0.2 থেকে 0.4 এর মধ্যে। তাহলে এই বক্সে সর্বোচ্চ মান সীসার 0.4, সর্বনিম্ন মান কাচের 0.2। রাইট? পরীক্ষায় প্রশ্ন আসবে দুইভাবে, যে সীসার পয়সনের মান কত, কাচের পয়সনের মান কত। তো মনে রাখবা কিভাবে? মনে রাখবা এভাবে, যে শতে সীসা শতে সর্বোচ্চ। তাহলে যদি প্রশ্ন করে সর্বোচ্চ মান কোন পদার্থের? শতে সীসা, শতে সর্বোচ্চ, তার মানে সীসার মানটা সর্বোচ্চ। সে সর্বোচ্চ মানটা কত? রেঞ্জের হাইয়েস্ট মানটা 0.4। শেষ। তাহলে সীসার মানটা কত? 0.4। কি কঠিন লাগতেছে? সহজ না? আচ্ছা তাহলে বলো তো, আমার রেঞ্জের সর্বনিম্ন মানটা কত? 0.2। তাহলে কতে কাচ কতে কম। তাহলে সব থেকে কম মান কোন পদার্থের? সেটা হচ্ছে কাচের। তাহলে সব থেকে কম মানটা কত আমার রেঞ্জে? 0.2। শেষ। আমি কি বোঝাতে পারছি অল্প একটু? বাকিগুলো আমার না পড়লেও চলবে, তুমি সীসা কাচ মনে রাখো। আই উইল বি ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই বক্সের সর্বোচ্চ মানটা সীসা, সব থেকে কম মানটা কাচ, সেটা হচ্ছে 0.2, আর সীসারটা হচ্ছে 0.4। দ্যাটস ইট। আমরা এখন চলে যাব 7.11 প্রবাহীর প্রবাহ। এর পরে থেকে যেসব টপিক আসছে এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, বাট তোমরা, আমি জানি না তোমাদের কি ভাইয়া এই জিনিসটা সিলেবাসে আসে না, মানে এই 7.11 থেকে, নাকি সবই তো থাকার কথা? হ্যাঁ আছে। তো আমি তোমাকে যতটুকু পড়াবো ভাইয়া, এর বেশি পড়বা না এমসিকিউ এর জন্য। ওকে ওকে। এখন প্রবাহীর প্রবাহ, এখানে কিছু ভেগ কথাবার্তা আছে। সিম্পল, একটা বাতাস বয়ে যাচ্ছে, তরলের পানির ঢেউ খেলে যাচ্ছে, এগুলাই প্রবাহী। আমরা কি বলতো, প্রবাহী মানে কি আমরা শিখে আসছে না? প্রবাহী মানেই হচ্ছে তরল বায়বীয়, এটাকেই তো আমরা প্রবাহী বলছি, রাইট? আচ্ছা ভালো কথা, এই কথাটা এখানে লিখছে আবার, যে প্রবাহী দুই প্রকার, একটা তরল, একটা হচ্ছে গ্যাস। আচ্ছা তাহলে আদর্শ প্রবাহী কি, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, একটু রিডিং দিতে পারো, বাট কখনো সরাসরি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে আমি দেখি নাই, সো এত বেশি পড়বা না। এর নিচের দিকে গেলে দেখবা প্রবাহীর প্রকারভেদ দেয়া আছে। এর মধ্যে কি কি দেয়া আছে? সমপ্রবাহ, অসম, স্থির, অস্থির। তাহলে এই যে সংজ্ঞাগুলা, এগুলাও পাশে লিখে রাখো। আর মানে রিডিং, তুমি দেখলেই বুঝবা কোনটা কার সংজ্ঞা। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, দেখো নামের মধ্যে আছে সম, কি লেখা? সর্বক্ষণ প্রবাহীর বেগ সমান থাকলে তাকে বলবো সমপ্রবাহ। তাহলে সর্বক্ষণ সমান থাকলে সম, সর্বক্ষণ সমান না থাকলে অসম। শেষ। আবার এখানে গেল প্রথম দুইটা, সম অসম শেষ। স্থির অস্থির, সর্বত্র সমান থাকলে স্থির, সর্বত্র সমান না থাকলে অস্থির। তাহলে এই যে ডেফিনেশনগুলো, এগুলো জাস্ট রিডিং দিবা ভাইয়া, কখনো পরীক্ষায় আসতে আমি দেখি নাই। আচ্ছা মূল যেই পড়াটা, এই দেখো এখানে একটা আছে ধারারেখ প্রবাহ, একটা আছে বিক্ষিপ্ত প্রবাহ। তুমি পরের পাতায় গেলে দেখবা ডিটেলস দেয়া আছে। এই যে ধারারেখ প্রবাহ, এইটার কিছু ডিটেলস দেয়া আছে
পরের পাতাতে বিক্ষিপ্ত প্রবাহের কিছু ডিটেইলস দেয়া আছে, আমরা ডিটেইলসে যাব না, আমরা খালি কোনটা পড়বো দেখবা বৈশিষ্ট্য দেয়া আছে 3টা করে পয়েন্ট। তুমি ধারারেখ প্রবাহের নিচের দিকে তাকাবা, এই দেখো 3টা বৈশিষ্ট্য দেয়া আছে, এবং পাতা উল্টাইলে দেখবা বিক্ষিপ্ত প্রবাহ দেয়া আছে, বিক্ষিপ্ত প্রবাহেরও 3টা বৈশিষ্ট্য দেয়া আছে। এখন এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসবে জানো? এখান থেকে প্রশ্ন আসবে, বইতে লিখে রাখবা ট্রু ফলস জাতীয় কোয়েশ্চেন আসবে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা জাতীয় প্রশ্ন আসবে। এখন বুদ্ধি করে বলো তো আমাকে ভাইয়া, এটা আমি জানি না তোমরা কখনো এটা শুনছো কিনা, মানে এটা তো আমরা এইচএসসি পরীক্ষার জন্য এখন ডিটেলস পড়বো, বাট ফর এমসিকিউ যত ধরনের পার্থক্যের বক্স আছে, ধরো থাকে না যে ধরো ধমনী শিরার মধ্যে পার্থক্য কি থাকে না, শিখছো না? সো পার্থক্যর বক্সগুলোর মধ্যে কি থাকে, এক পাশে হ্যাঁ আর এক পাশে না থাকে, তাই তো, মানে অপোজিট জিনিসটাই তো থাকে। আচ্ছা, তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো তো, আমি যদি যে কোনো এক পাশকে মুখস্থ করতে পারি, ধরো আমি ধমনীর সব বৈশিষ্ট্য পারি, তার মানে কি আমি শিরারও সব পারি না? আলটিমেটলি আমি বুঝাইতে চাচ্ছি যে আমি এমসিকিউ শেখার সময় আমি দুই পাশকে আলাদা করে মুখস্থ করব না, কারণ পরীক্ষার সময় প্যাচ লাগে যে কোনটা কোন পাশে ছিল এইটা নিয়ে। সো আমি কি করব, আমি যে কোনো এক পাশকে মনে রাখবো, ধমনী শুধু ধমনী মনে রাখবো, শিরা তার অপোজিট। এখানেও সেম জিনিস আমরা উপনীত হইছি, ধারারেখ প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহ একটা আরেকটা অপোজিট। তাহলে কি আমি দুই পাশের বৈশিষ্ট্যই মুখস্থ করব নাকি এক পাশেরটা করব? তোমরাই বলো। ডেফিনেটলি এক পাশেরটা মুখস্থ করব, এবং যে পাশেরটা মুখস্থ করা সহজ আমি সেটা করব। আমাদের জন্য সহজ হচ্ছে বিক্ষিপ্তের প্রবাহের বৈশিষ্ট্য মুখস্থ করা। এখান থেকে প্রশ্নের প্যাটার্ন আসবে সত্য মিথ্যা, নিচের কোনটা বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য না, নিচের কোনটা বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য হ্যাঁ, বা নিচের কোনটা, এরকম প্রশ্ন আসবে। সো আমি যদি এক পাশকে মুখস্থ করতে পারি, দুই পাশে আমার জন্য মুখস্থ হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে আমরা বিক্ষিপ্তটা শিখে ফেলবো। বুদ্ধি করে বলো তো, তোমার কাছে কি মনে হয় ধারারেখ আর বিক্ষিপ্ত এই দুইটার মধ্যে তোমার কাছে কোন শব্দটাকে নেগেটিভ শব্দ মনে হয় বলো তো? ধারারেখ শব্দটাকে নেগেটিভ মনে হয় নাকি বিক্ষিপ্ত শব্দটাকে খারাপ মনে হয়, নেগেটিভ মনে হয়? তাহলে বিক্ষিপ্ত নামের মধ্যে একটা নেগেটিভিটি আছে, তাহলে বিক্ষিপ্ত মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না, বিক্ষিপ্তের বৈশিষ্ট্য সবগুলাই হবে না 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 থাকবে। যেমন দেখো, প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না, পরস্পর সমান্তরাল হয় না, নেগেটিভ। সেকেন্ড পয়েন্ট, প্রবাহীর কণাগুলার বেগ বিভিন্ন, বিভিন্ন মানে কি এক না, এক একটার বেগ এক এক রকম না। 3 নম্বর পয়েন্ট, বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো মনে হয়। আমাকে বলো তো, ঘূর্ণিপাক কি ভালো না খারাপ? ডেফিনেটলি ঘূর্ণিঝড় খারাপ। 4 নাম্বার পয়েন্ট, বিক্ষিপ্ত প্রবাহ সবসময় অশান্ত হয়, অশান্ত মানে কি খারাপ। তাইলে এই যে বিক্ষিপ্তের 4টা বৈশিষ্ট্য আছে, অল আর নেগেটিভ বৈশিষ্ট্য, পাশে লিখে রাখবা অল নেগেটিভ। তার মানে আমি মনে রাখবো কি, আমি তো জিনিসটা মুখস্থ করবই, বাট মনে রাখবো এভাবে যে বিক্ষিপ্তের প্রত্যেকটা বৈশিষ্ট্যই নেগেটিভ। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? যারা ক্লাস করতেছে একটু কষ্ট করে যদি রেসপন্স করতে কমেন্ট বক্সে, বুঝতে পারছো? তাহলে এখানে বিক্ষিপ্তের প্রত্যেকটা বৈশিষ্ট্য, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নিচের কোনটা বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য না, তখন তুমি কি করবা? তুমি চিন্তা করবা যে বিক্ষিপ্ত মানেই তো নেগেটিভ, তখন তুমি পজিটিভ বৈশিষ্ট্যটা খুঁজে বের করার ট্রাই করবা। এখানে একটা ভেজাল আছে, কি ভেজাল? তুমি আগের পাতায় গেলে দেখবা যে ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্য দেয়া আছে, সেখানেও এক জায়গাতে না দেয়া আছে। তুমি ভাবতে পারো ভাইয়া এইখানে আবার না আসলো কেন? ভাইয়া তো বলছে বিক্ষিপ্ত মানে না, তাহলে ধারারেখার মধ্যেও তো আমরা তাহলে না পাইলাম। কিন্তু লাইনটা পুরাপুরি ভালো মতো পড়তে হবে। তুমি দেখো তো ভাইয়া কি লেখা লাইনটা, যে কণাগুলোর গতিরেখা পরস্পর ছেদ করতে পারে না। এই কথাটার মানে কি বলো তো? এই কথাটার মানে কি এই না যে এরা সমান্তরাল আছে? তুমি আমাকে বলো তো, 2-3টা কণা গতিরেখা একটা আরেকটাকে ছেদ করে না, তার মানে কি এরা এরকম সমান্তরাল আছে? তাহলে আমাকে বলো তো, একে অপরকে ছেদ করতে পারে না, না পারলে ভালো নাকি ছেদ করে হিজিবিজি হয়ে গেলে ভালো? কোনটা ভালো আমাকে বলো তো? ছেদ না করতে পারলে ভালো নাকি ছেদ করতে পারলে ভালো? ডেফিনেটলি এই যে ছেদ করতে পারে না, এটা দিয়ে পজিটিভ বোঝানো হইতেছে, তার মানে এখানে পাশে লিখে রাখবা এই না না না, ঠিক আছে?
যদিও আমরা এটা পড়বই না, বাট কারো যদি কনফিউশন জাগে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। আমরা পড়ব শুধু বিক্ষিপ্ত, এবং মনে রাখবো যে বিক্ষিপ্ত প্রবাহের সকল বৈশিষ্ট্য নেগেটিভ, দ্যাটস ইট। তাহলে আমাদের ধারারেখার বিক্ষিপ্তের বৈশিষ্ট্য পড়া শেষ। এখন আমরা চলে যাব পরের পেজে, প্রান্তিক বেগ। আচ্ছা, প্রান্তিক বেগ, আমাকে সবাই সবার কমেন্ট বক্সে লিখে জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছো, কে কোন কলেজ এ পড়ো, একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবো, আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। জাহারা অ্যান্সার করেছো, হামিন অ্যান্সার করেছো, রাহা অ্যান্সার করেছো। ওকে, প্রান্তিক বেগ বা অন্তবেগ, টার্মিনাল ভেলোসিটি। বুদ্ধি করে বলো তো, প্রান্তিক, আমি জানি, আমি ধরে নিলাম তুমি এটা কখনো পড়োই নাই। আমাকে বুদ্ধি করে বলো তো, বেসিক কমন সেন্স থেকে বলো তো, হোয়াট ডু ইউ মিন বাই প্রান্তিক বা টার্মিনাল? বলো তো। হৃদয় বগুড়া থেকে আছো, বলো তো প্রান্তিক মানে কি? প্রান্তিক মানে শেষ, প্রান্তে আছে, শেষ প্রান্তে। তারপর দেখো অন্ত মানে শেষ, একটা মুভি ছিল অন্তিম। হ্যাঁ, অন্ত মানে শেষ। প্রান্তিক বেগ, অন্ত বেগ, টার্মিনাল বেগ মানে কি? সিম্পল কথা, শেষ বেগ। মানে সহজ করে মনে রাখার জন্য বলতেছি ভাইয়া, ঠিক আছে? মানে এটা যে অ্যাকচুয়ালি কি যেন আমাকে কোয়েশ্চেন করছিল, ভাইয়া এক তো না সংজ্ঞাটা, আমি তোমাকে মনে রাখার সাপেক্ষে বলতেছি। প্রান্তিক বেগ মানে শেষ বেগ। আচ্ছা, আমাকে বলো তো ভাইয়ারা যে দুনিয়ার ডিআরএমসি, ওকে, দুনিয়ার সকল কিছুর শেষ বেগ কত? জাহারা সিলেট, জাহারা ফ্রম সিলেট, হামিন ফ্রম ঢাকা। আমাকে বলো দুনিয়ার সব কিছুর শেষ বেগ কত? মনে করো আমি আমি যদিও তোমরা এখন মেডিকোতে আসো নাই, ধরলাম ভবিষ্যতে আসবা, তুমি মেডিকোতে রিক্সায় চলে চলে আসতেছো, রিক্সার মধ্যে আসো, একটা বেগ আছে, মেডিকো এসে পৌঁছাইলা, তুমি কি করো? তুমি কি রিক্সা চলন্ত অবস্থায় চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে নামো, নাকি রিক্সাটা থামে? বলো তো। রিক্সাটা মেডিকোর গেটে থামবে, তারপরে নামবা, রাইট? তাহলে বেগ কত হয়? শেষ বেগ, শেষ বেগ অলওয়েজ কত হয়? 0 হয়। এটা কি বুঝো? যেমন আমি আমার বাসা থেকে তোমাদের এখানে ক্লাস নিতে আসছি, রিক্সায় আসছি, থামছে, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতেছি, আমার এখন বেগ 0, রাইট? তাহলে দুনিয়া শুরু হয়েছে, পৃথিবী ঘুরতেছে, একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থেমে যাবে। মনে রাখবা, সকল কিছুর শেষ বেগ 0, অন্তবেগের ভ্যালুও 0, শেষ। প্রথম বেসিক শেষ। সেকেন্ড বেসিক, আমাকে বলতে পারবা যদি বেগ 0 হয় তাহলে তার কি কোনো ত্বরণ থাকবে? এক্সিলারেশন বা ত্বরণ, ত্বরণ কি থাকবে? বেগ যদি 0 হয় তখন ত্বরণও কি হবে? ত্বরণও 0 হবে। আমার কথা কি বুঝতে পারতেছো আমি কি বললাম? ঠিক আছে, আরেকজন বলেছো সেলিনা পারভেজ গাজীপুর, 0। তাহলে প্রান্তিক বেগ, অন্তবেগ এগুলোর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এটা একটা সমান বেগ, 0 বেগ নিয়ে চলতে থাকে, যে ত্বরণ 0 থাকে। এখানে দেখো সংজ্ঞার মধ্যে তাই লেখছে, যদিও সংজ্ঞা পরীক্ষায় আসবে না, বাট তাও আমি তোমাকে জিনিসটা শিখাই দিলাম। দেখো লেখা আছে যে যদি অভিকর্ষজ প্রবাহে পতিত হইতে থাকে তাহলে বেগ বৃদ্ধি পেতে থাকে, বাট আলটিমেটলি শেষ পর্যায়ে কি থাকে? তখন শেষ পর্যায়ে বস্তুটি ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে। ধ্রুব বেগ, 0 বেগ মানে একটা ধ্রুব বেগ, এবং বেগ যখন ধ্রুব হয় তার নিট ত্বরণটাও 0 হয়। তাহলে এখান থেকে খালি 2টা জিনিস মনে রাখো, প্রান্তিক বেগ একটা কি ধরনের বেগ? সমবেগ। এই বেগে ত্বরণ কত? 0, দ্যাটস ইট। আমার এটা পরীক্ষায় দিবে না। পরীক্ষায় কি দিবে? পরীক্ষায় দিবে তার পরের পাতায় গেলে দেখবা একটা জিনিস আছে, প্রান্তিক বেগের নির্ভরশীলতা, সেইটা আমাকে দিবে। ওকে, 3টা পয়েন্ট আছে, সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তুমি খেয়াল করে দেখো এখানে 3টা সমীকরণের মতো আছে, সূত্রের মতো আছে। দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ এরকম সমীকরণ আছে, তুমি কখনো মুখস্থ করে মনে রাখতে পারবা না কে কার সমানুপাতিক, কে কার ব্যস্তানুপাতিক, এরকম অনেক হাজার হাজার জায়গা পাবা। আমি জানি তুমি অনেক ব্রিলিয়ান্ট, কয়েকটা মনে রাখতে পারবা, কিন্তু এগুলা মনে রাখার একটা আইডিয়াল নিয়ম হচ্ছে টোটাল সূত্রটাকে মনে রাখা। আমি যদি টোটাল সূত্র মনে রাখি, আমার এই কার সাথে কার কি সম্পর্ক এইটা মনে থাকবে। সো তুমি তোমার বইয়ের এই প্রান্তিক বেগের পাশে এই জায়গাতে একটা সূত্র লিখবা। আমি সূত্রটা আমার আরেকটা স্লাইডে লিখবো, কিন্তু তুমি তোমার বইয়ের এখানে লিখবা। সো সূত্রটা কি? আমি একটা আমার স্লাইডে লিখি, প্রান্তিক বেগ ভি, আচ্ছা দাঁড়াও, প্রান্তিক বেগ v ইকুয়াল টু 2r²
রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। আমি জানি তোমাদের কাছে সূত্রটা দেখে কঠিন মনে হইতে পারে, বাট আমি সহজ করে দিব, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় অংশগ্রহণ করলে কোনো গিফট থাকবে কি? ডেফিনেটলি মেডিকো চ্যাম্প পরীক্ষাতে তো গিফট আছে, তোমরা ডিটেলস মেডিকোর পেজে দেখে নিও। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ থেকে শুরু করে বিভিন্ন বৃত্তি আছে, ল্যাপটপ আছে, দেখে নিও ভাই, গিফট ডেফিনেটলি আছে। আচ্ছা, ওকে। সো প্রান্তিক বেগ ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। ইটা মানে সান্দ্রতাঙ্ক, ইটা মানে হচ্ছে সান্দ্রতাঙ্ক। আচ্ছা, ওকে। আর মানে কি? ডেফিনেটলি আমরা জানি ব্যাসার্ধ, আর এই সিগমা বা রো দুটা দিয়ে বোঝানো হয় হচ্ছে ঘনত্ব। ওকে, এখন আমাকে তুমি সূত্র দেখে এইটার দিকে তাকায় বলো তো, আমি জানি না সূত্র দেখা যাচ্ছে কিনা, দেখে দেখে বলো তো প্রান্তিক বেগ ব্যাসার্ধের কি হবে? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক? তাহলে আমি কি দেখে বুঝে বলতে পারি না যে প্রান্তিক বেগটা ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক? তাহলে বুদ্ধি করে বলো তো প্রান্তিক বেগ ঘনত্বের কিরকম সম্পর্ক? প্রান্তিক বেগ ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক। তাহলে বুদ্ধি করে বলো তো প্রান্তিক বেগ সান্দ্রতা গুণাঙ্কের কি? প্রান্তিক বেগ সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। আমি বলার চেষ্টা করতেছি, তিনটা আলাদা লাইন পড়া থেকে সূত্র যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার সম্পর্কগুলো মনে থাকবে। ওকে, এবং তোমার পুরাপুরি মনে রাখারও দরকার নাই, তুমি খালি মনে রাখবা উপরে কারা ছিল, নিচে কারা আছে, দ্যাটস ইট। আমি তোমাকে এটা আরও সহজ করে দিব। তুমি যেই বইতে এই সূত্রটা লিখছো তারই ঠিক নিচে দেখবে একটা আর্টিকেল শুরু হয়েছে সান্দ্রতা গুণাঙ্ক নামে, তার পাশে একটু ছোট জায়গা আছে, তার পাশে একটু ছোট জায়গা আছে। আচ্ছা, ছোট জায়গার মধ্যে আরেকটা সূত্র লিখবা, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি সংকট বেগ, সংকট বেগ অবলিগ, এটা কিন্তু লিখতে হবে রেনল্ডের ল, সংকট বেগ অবলিগ রেনল্ডের ল, ঠিক আছে? সংকট বেগ অবলিগ রেনল্ডের ল, এইটা 7.14 আর্টিকেলে আছে। হ্যাঁ, আমি একটু পরে দেখাবো। সংকট বেগ অবলিগ রেনল্ডের ল, এটা কিন্তু এই সূত্রের পাশেই লিখবা, ইকুয়াল টু ভিসি প্রপোর্শনাল টু উপরে ইটা নিচে রো ইন্টু আর। ভেরি গুড রিমা, সরি রানা। আচ্ছা, তাহলে তুমি দেখো আমি উপরে লিখছি এই সূত্রটা হচ্ছে প্রান্তিক বেগের সূত্র, নিচেরটা হচ্ছে সংকট বেগের সূত্র। আচ্ছা, একটু বুদ্ধি করে বলো তো এই দুই সূত্রের মধ্যে তুমি কি কোনো মিল খুঁজে পাও? এই দুই সূত্রের মধ্যে একটা বিশাল মিল আছে, কেউ কি কোনো মিল খুঁজে পাচ্ছ? মিলটা হচ্ছে এরা একটার একটার সম্পূর্ণই অপোজিট। তুমি এই নিচের দিকে তাকায় দেখো তো সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের কি? সমানুপাতিক। আগের সূত্র কি ছিল? ব্যস্তানুপাতিক ছিল না? তাহলে উল্টা আবার এই নিচের দিকে তাকাও, সংকট বেগ ঘনত্বের কি? ব্যস্তানুপাতিক, কিন্তু আগেরটার মধ্যে কি ছিল? সমানুপাতিক। আবার নিচে তাকাও, সংকট বেগ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, কিন্তু প্রান্তিকের ক্ষেত্রে ছিল বর্গের সমানুপাতিক। তাহলে তুমি আমাকে বলো তো 99%ই একটা সূত্র আরেকটা সূত্রের উল্টা না? তাহলে আমি যদি যে কোনো এক পাশকে মুখস্থ করতে পারি, অপর সূত্রটাকে আমার এমনি হয়ে যায় না? যে হ্যাঁ, আমি জানি সংকট বেগ ইজ ইকুয়াল টু ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর, তাহলে প্রান্তিকে সবগুলাই তার অপোজিট হবে। তাহলে আমি যদি শুধু সংকটটা মুখস্থ করতে পারি, আমার প্রান্তিকও শেষ না? আমি কি বুঝতে পারছি ভাই কথাটা? তাহলে এক সূত্র দিয়ে তুমি দুই সূত্রের 6টা সম্পর্ক মুখস্থ করে ফেললা। এখন এটা কোথায় আছে? এটা আছে 7.4 আর্টিকেল, আমি একটু পর দেখাবো। ওকে, এখন আমরা খালি বই দেখাবো। এই দেখো, এটা তোমাদের হয়ে গেল। পরের পেজে দেখো সান্দ্রতা দেয়া আছে, সান্দ্রতার পাশে এখানে আর লিখে রাখো রিডিং। সান্দ্রতা মানে হচ্ছে যেই জিনিসটা কঠিন পদার্থর ক্ষেত্রে ঘর্ষণ, আমরা জানি যে আমরা হাঁটার সময় বা চলাচলের সময় বা যে কোনো কঠিন পদার্থ একে অপরের সাথে স্পর্শ করার সময় তাদের বল বা গতির বিরুদ্ধে একটা বল কাজ করে, যার নাম হচ্ছে ঘর্ষণ বল। সো যেই জিনিসটা কঠিন পদার্থর ক্ষেত্রে ঘর্ষণ, সেই জিনিসটাই প্রবাহীর ক্ষেত্রে তার নাম হচ্ছে সান্দ্রতা। অর্থাৎ সান্দ্রতাও একটা বিপরীত বল।
সান্দ্রতাও একটা বিপরীত বল, অথবা সান্দ্রতা মানে হচ্ছে বাধা দেয়া, বাধা দেয়া। শেষ, সিম্পল ভাবে বললাম। এখানে সংজ্ঞা দেয়া আছে, আমি সরি, এখানে সংজ্ঞা দেয়া আছে, এটা রিডিং দিবা, এবং কোন পদার্থের সান্দ্রতা বেশি এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা একটু জাস্ট রিডিং দিবা, দ্যাটস ইট। এর বেশি কিছু এখান থেকে দেখার দরকার নাই। পাতা উল্টাইলে দেখবা সান্দ্র বলের একটা নিউটনের সূত্র আছে। সান্দ্রতা বল, সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, বেগ অবক্রমের সমানুপাতিক। তুমি খালি মনে রাখবা এভাবে, সতে সান্দ্র বল, সতে সান্দ্র বল সতে সমানুপাতিক, সতে সান্দ্র বল সতে সমানুপাতিক, অর্থাৎ সান্দ্র বলের সাথে সব কিছুর সম্পর্কই সমানুপাতিক। শেষ। সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, বেগ অবক্রমেরও সমানুপাতিক। শেষ, এর বেশি আমার পড়ার দরকার নাই। ওকে ভাইয়া, তোমরা কি সবাই বই নিয়ে বসছো? ভাইয়া যারা যারা ক্লাস করতেছো আমাকে একটু বলো তো, সবাই কি সাকসেসের বই নিয়ে বসছো? আচ্ছা, ওকে। এখন নিচে গেলে দেখবা, হ্যাঁ অনেকেই বসছো, ভেরি গুড। নিচে গেলে দেখবা সান্দ্রতা গুণাঙ্ক, একটু আগে যে বললাম যে সান্দ্রতা গুণাঙ্ক বা ইটা, এখানে আর্টিকেলটার পাশে লিখে রাখো শুধুমাত্র মাত্রা প্লাস একক, এগুলার খালি মাত্রা আর এককটা শিখতে হবে। দেখো এখানে মাত্রাও দেওয়া আছে, এখানে এককটাও দেওয়া আছে, ঠিক আছে? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা প্যাসকাল সেকেন্ড। শেষ। নিচে জানার বিষয়ে দুটা ইনফরমেশন আছে, যেটা আমরা পরের পাতায় গিয়ে শিখব। পরের পাতাতে গেলে দেখবা এখানে একটা আর্টিকেল আছে, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তারপরে সান্দ্রতার উপর চাপের প্রভাবও আছে। তাহলে মনোযোগ দিয়ে কথা শোনো। আচ্ছা, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, সান্দ্রতার উপর চাপের প্রভাব। পদার্থ মনে করো আছে দুইটা, রাইট? সান্দ্রতা দুই ধরনের পদার্থের উপর কাজ করে না ভাইয়া, প্রবাহী দুই রকমের, তরল আর বায়বীয়, রাইট? তাহলে চারটা ইনফরমেশন এখানে আছে। তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কি হবে? তরল পদার্থর ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা কি হবে? তরলের খেলা শেষ। আবার গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কি হবে? গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা কি হবে? টোটাল চারটা ইনফরমেশন, অর্থাৎ তরলের তাপমাত্রার সাথে সান্দ্রতা সম্পর্ক, তরলের উপর চাপের সম্পর্ক, আবার গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রা সম্পর্ক, গ্যাসের সান্দ্রতার উপর চাপের প্রভাব। সো এই চারটা ইনফরমেশন কখন বাড়বে কখন কমবে, দেখো আমি আগে তোমাকে দাগাই দিব, পরে আমি তোমাকে নোট করে দিব। যেমন দেখো প্রথম লাইনে দেওয়া আছে, তরলের ক্ষেত্রে দেখা গেছে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা হ্রাস পায়। তাহলে তরলের ক্ষেত্রে হ্রাস পাচ্ছে, তাপমাত্রার ক্ষেত্রে তরলের, আমি তার মানে কি কোনো একটা তরল পদার্থের তাপমাত্রা বাড়াই দিলে তার সান্দ্রতাটা কমে যাবে, এর মানে হচ্ছে এইটা। আচ্ছা, ঠিক নিচে গেলে দেখবা লেখা আছে যে গ্যাস, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কি? গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ সিম্পল কথা, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতাও বাড়বে, সিম্পল। তাহলে একটু আগে দেখছিলাম তরলের ক্ষেত্রে কমবে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু বাড়তেছে। আবার নিচের দিকে তাকালে দেখবা এই যে চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথম লাইন, তরলের সান্দ্রতার উপর চাপ বাড়াইলে সান্দ্রতা বাড়ে। পরের পাতায় গেলে দেখবা যে গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নাই। তাহলে টোটাল চারটা ইনফরমেশন দাগাইলাম না ভাইয়া? কি কি? তরলের সাথে তাপমাত্রা, গ্যাসের সাথে তাপমাত্রা, আবার তরলের সাথে চাপ, গ্যাসের সাথে চাপ, কখন বাড়ে কখন কমে। এই চারটা ইনফরমেশন ভিতরে এত এলোমেলো ভাবে না পড়ে তোমাদের, আমাদের যে মেডিকো থেকে কম্পেনিয়ন বুকটা দিব সেখানে সুন্দর মতো দেখো একটা নোট করে দেয়া আছে বক্স আকারে, দেখো লেখা আছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি চেঞ্জ, চাপ বৃদ্ধি পেলে কি চেঞ্জ, একটা বক্স আকারে দেয়া আছে। তুমি বক্স থেকে পড়ে ফেলবা, তাহলে জিনিসটা ইনফরমেশনগুলো সহজভাবে পড়া হয়ে যাবে। এগুলোরও বিভিন্ন ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো এখন আমার না জানলেও চলবে, তুমি খালি জিনিসটা বুঝে মনে রাখো, দ্যাটস ইট। যে তাপমাত্রার সাথে তরলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর চাপের সাথে সেটা সমানুপাতিক সম্পর্ক, উল্টা। ওকে, এটা পরীক্ষাতে এমসিকিউ কিন্তু আসে ভাইয়া।
আচ্ছা, এখন ঠিক পরের পাতাতে গেলে দেখবা সান্দ্রতার প্রয়োজনীয়তার 3টা পয়েন্ট দেয়া আছে। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2বার প্রশ্ন আসছিল যে শিরা উপশিরা দিয়ে রক্তের চলাচল এবং ফাউন্টেন পেইন কোন ধর্মের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটার অ্যান্সার হবে সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আমাদের যে ধমনী শিরা দিয়ে রক্ত চলাচল করে সেটার উপর একটা সান্দ্রতা কাজ করে, ঠিক আছে। সো এইটা তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা, এখন খালি কয়েকটা জায়গা দাগাবো আমরা। এই যে আমাকে বলো তো ভাইয়া, সংকট বেগকে আমরা পড়ে ফেলছি না একটু আগে 7.14.1 কি পড়ছিলাম মনে আছে, যে ভিসি প্রপোর্শনাল টু ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর। এই দেখো সেই সংকট বেগের সেই আমাদের সমীকরণটা এই জায়গাতে আছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি, রাইট। সো এটা আমাদের পড়া হয়ে গেছে, তো রাইট দিয়ে দাও, এটা আমরা পড়ে ফেলছি। তাহলে সংকট বেগ জানি কার উল্টা, প্রান্তিক বেগের উল্টা, ভেরি গুড। আচ্ছা, এখন পরের পেজে স্টোকসের সূত্র আছে। স্টোকসের সূত্রর ক্ষেত্রে জাস্ট সূত্রটা লাগাইতে হবে, যে কি সূত্রটা, এফ ইজ ইকুয়াল টু, দেখো এখানে দেয়া আছে, আমরা সবাই জানি এফ ইজ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। আমাদের এখানে স্টোকসের ক্ষেত্রে বল সকল কিছুরই সমানুপাতিক। জাস্ট এই সূত্রটা শিখবা, আর কিচ্ছু লাগবে না। এবং আরেকটা লাইন দাগানো আছে দেখবা, যে স্টোকসের সূত্র শুধু অসীম বিস্তৃতির প্রবাহের বেলায় প্রযোজ্য, দ্যাটস ইট, আর লাগবে না। ওকে, এখন আমরা কয়েক পেজ খালি দাগাবো, তারপরে একটা জিনিস বুঝবো, এরপরে আমাদের ক্লাস শেষ। ওকে, ও মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে নাই। 2009 সালে একবার আসছিল, বাট ক্যালকুলেটর ব্যবহার অফ হওয়ার পর থেকে এখান থেকে কোনো ম্যাথ দেয় না। তোমাদের এইচএসসি পরীক্ষার সৃজনশীল আমি খুব একটা আসতে দেখি নাই, তবে আসলে ওই ইয়ংয়ের গুণাঙ্কের যে সূত্রটা আছে না ভাইয়া, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই তোমার এ স্মল এল, ওই সূত্রের ম্যাথ আসতে পারে, বাট খুব একটা আসতে দেখি নাই। ওকে, আচ্ছা, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে কোনো ম্যাথ এখান থেকে দেয় না। এরপরে স্টোকসের সূত্রের প্রান্তিক বেগের সমীকরণ। আমাকে বলো তো ছোট্ট শিশুরা, প্রান্তিক বেগের সমীকরণকে আমরা শিখে আসছি না? এই যে সেই সূত্রটা আমি লেখাইছিলাম, 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এটা আমাদের পড়া হয়ে গেছে। নিচে ওই 3টা সমীকরণ, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, তারপরে ঘনত্বের সমানুপাতিক এবং সান্দ্রাঙ্কের ব্যস্তানুপাতিক, আমাদের এগুলা পড়া হয়ে গেছে কিন্তু। তার মানে এরকম রিলেট করে করে পড়তে হবে ভাইয়া। মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব একটা কঠিন না, তুমি যদি টেকনিক্যালি পড়ো। আমরা মেডিকোতে তোমাদেরকে এই জিনিসগুলো টেকনিক শিখাই দেবো ভাইয়া, ঠিক আছে। কতটুকু পড়তে হবে, কোনটা কোনটা বাদ দিতে হবে, এটা মাথায় রাখবা। পড়া থেকে এইটাও জরুরি যে কোনগুলো বাদ দিতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিলেবাস হিউজ। সো কতটুকু না পড়লেই না, এবং কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মেইন বই আমরা পড়াই দেবো কিন্তু ভাইয়া। সো তোমাদের যারা আমাদের কাছে আসবা তাদেরকে তো ওয়েলকাম, আর যারা আসবে না তাদের জন্য শুভকামনা। বাট আমাদের এখানে আসলে মানে ক্লাসের যে কোয়ালিটি, এই ক্লাসের কোয়ালিটিতে কোনো ধরনের মানে কি বলবো, মানে তোমরা একটা জেনে আসবা, শুনে আসবা, এরকম ক্লাস অন্য কোথাও হয় না, ঠিক আছে। সো এই জন্যই বললাম, বইপত্র নিয়ে তোমরা জাস্ট বসবা, ক্লাস করবা। আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যখন পড়তে আসবা, প্রায় 1-1.5 মাস আগে সিলেবাস শেষ করব, মডেল টেস্ট নিব, 2বার রিভিশন দেওয়াবো। পরীক্ষাতে ইনশাল্লাহ তোমরা টিকে যাবা, এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে অ্যাপ্রন পরে মেডিকেল কলেজে ইনশাল্লাহ তোমরা চান্স পাবা, তোমাদের জন্য দোয়া থাকলো। আচ্ছা, আমরা সেই সব কথাবার্তা পরে আরও বলবো, আমরা একটু বয়ে থাকি। এই পর্যন্ত আমরা দাগাই ফেলছি। এরপর একটা টপিক হচ্ছে পৃষ্ঠ টান। আচ্ছা, সো পৃষ্ঠ টান এই জিনিসটার বেসিক আসলে কি, তুমি কখনো দেখছো কি না, ধরো জিনিসটা কেমনে বোঝাবো। আচ্ছা, ধরো তুমি কি কখনো, কেউ যারা গ্রামের দিকে থাকো বা এখানে কেউ গ্রামের দিকে থাকো, এরকম কেউ আসো কিনা, কখনো পুকুরের উপরে, পুকুর বা বাড়িতে পুকুর থাকে না, পুকুরের পানির লেয়ারের উপরে কখনো পোকামাকড়কে হাঁটতে দেখছো, হাঁটতেছে টান টান? তাহলে তোমার কি মাথায় কখনো কোয়েশ্চেন জাগছে যে ওরা কিভাবে হাঁটতেছে? পানি তো ডুবে যাওয়ার কথা, তাহলে ওরা হাঁটতেছে কেমনে? কারণ পানির যে উপরের লেয়ারটা, ওইটা আসলে আশপাশ থেকে টান টান অবস্থায় থাকে একটা অদৃশ্য বলের কারণে। সে অদৃশ্য বলটাই হচ্ছে পৃষ্ঠটান। তারপরে আমি জানি না, এটা পুকুর বাদ দাও, তোমরা কি কেউ কখনো বাসার নিজের চাদর গুচ্ছ, চাদর বিছানোর পরে আমরা যে গুজি, চাদর বিছানোর পরে চাদরটা কি একটু টান টান হয়ে থাকে না? তাহলে উপরে যে স্তরটা,
এই স্তরে একটু টান টান হয়ে থাকা। এই টান টান হয়ে থাকা তরল পদার্থ যেটা উপরের স্তর পানি, গ্লাসের উপরে যে পানি স্তরটা, শুধুমাত্র উপরের স্তরেই, কিন্তু উপরের স্তরেই একটা অদৃশ্য বল টান টান করে রাখে, এইটাই পৃষ্ঠটান। এবং এই অদৃশ্য বলটা প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রয়োগ করে মেইনলি, সেটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। ওকে, আমি এখানে এত ডিটেলসে যাব না, আমি খালি সিম্পলি বলবো এটার পাশে লেখো আগে কি কি শিখতে হবে। সবাই লেখো সংজ্ঞা, একক, মাত্রা, সমীকরণ। এবং সমীকরণটা এখানেই লিখে ফেলবা। সমীকরণটা কি? পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। কোথাও কোথাও টোয়াইস এল দেয়া আছে, কোথাও কোথাও এল দেয়া আছে। টোয়াইস এল কেন দেয়া আছে আমি সেটা তোমাদেরকে বলবো। তাহলে বুদ্ধি করে বলো তো, পৃষ্ঠটান মানে কি? একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলকে বলা হয় পৃষ্ঠটান। পানির উপরের পৃষ্ঠে আমি যদি একক দৈর্ঘ্য কল্পনা করি, সে প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা ক্রিয়া করে সেটাই আমার পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের একক কি হবে বলো তো? উপরে বল, নিচে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে একক কি হবে? নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠটানের একক অন্য কোনো কিছুর এককের সাথে কি মিল পাও? আজকে যা যা পড়ছি এর মধ্যে বলো তো ভাইয়ারা। অন্য আরেকটা একক ছিল মনে আছে, বল ধ্রুবক। সেই বল ধ্রুবকের এককের সাথে কিন্তু মিল আছে। যাই হোক, তাহলে এই যে পৃষ্ঠটানের সংজ্ঞা, একক, মাত্রা, সমীকরণ তুমি পাশে এমনি করে লিখে ফেলবা। এইটাই আমাদের মূল এমসিকিউর পড়া। ঠিক আছে, এখন নিচের দিকে দেখবা, আমি জানি না লিখতে পারছো কিনা, নিচের দিকে দেখবা এখানে আমাদের এই যে সংজ্ঞাটা দেয়া আছে যে প্রতি তরলের পৃষ্ঠে একটি সরল রেখা যদি কল্পনা করো, এই যে বললাম এই যে সরল রেখাটা, এর প্রতি একক দৈর্ঘ্যে দেখো লম্বভাবে পৃষ্ঠে স্পর্শনী বল এগুলো দরকার নাই, প্রতি একক দৈর্ঘ্যে, এই যে প্রতি একক দৈর্ঘ্যে যেই বল ক্রিয়া করে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। সংজ্ঞা মুখস্থ করার একটা সিম্পল টেকনিক হচ্ছে সূত্র মুখস্থ করা ভাইয়া। ফিজিক্সের সংজ্ঞা মুখস্থ করার টেকনিক হচ্ছে সূত্র মুখস্থ করা। কথা বোঝা গেছে? তাহলে তুমি সংজ্ঞা বানাই ফেলতে পারবা। তাহলে দেখো এফ বাই এল এবং এর একক কি হবে? নিউটন পার মিটার, শেষ। এবং মাত্রা কি হবে? এম টি ইনভার্স 2। আমাদের হয়ে গেল। এবং আরেকটা জিনিস এখানে লিখে রাখবা, সেটা হচ্ছে গাণিতিকভাবে পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু পৃষ্ঠ শক্তি। অর্থাৎ গাণিতিক রাশিমালা বিবেচনা করলে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি সমান, নট সমানুপাতিক, এরা সমান। ওকে, এরা দুইজন সমান হবে। সো এই কথাগুলো এখানে লেখছে। আর আরেকটা জিনিস, এই যে আমি বললাম না টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, বাট মনে রাখতে হবে আমাদের পরীক্ষাতে যে ম্যাথগুলো আসবে ভাইয়া, সেগুলো পানির পৃষ্ঠ দিয়েই আসবে। যে পানির পৃষ্ঠে একটি সুই পড়ে আছে, তাহলে এর পৃষ্ঠটান কত হবে? হ্যাঁ, তাহলে ম্যাথ করার ক্ষেত্রে আমি লিখে দিতেছি তোমাদেরকে, বই লিখে রাখবা। ম্যাথ করার ক্ষেত্রে তোমার সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ম্যাথ করার ক্ষেত্রে সূত্রটা হবে টি ইজ ইকুয়াল টু এফ বাই টোয়াইস এল। নিচে একটা 2 আনতে হবে, কারণ পানির দুইটা পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ। সো যখন ম্যাথ করবা তখন সূত্রটা কিন্তু হয়ে যাবে এফ বাই টোয়াইস এল। এখানে লিখে রাখবা টি ইকুয়াল টু এফ বাই টোয়াইস এল। ঠিক আছে, কারণ এটা পানির ক্ষেত্রে হইলে একরকম, আবার বাবল বুদবুদ হইলে আরেক রকম। আমি এত কঠিন দিকে যাব না, কারণ পরীক্ষা এত কঠিন আসে না। পানি যদি দিয়ে ম্যাথ দেয় সরাসরি দিয়ে দিবে দৈর্ঘ্য এত, বল এত, তাহলে পৃষ্ঠটান কত, তোমাকে এই পৃষ্ঠটানটা বের করতে হবে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি কোনো ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসে না ভাই, তাহলে এই পৃষ্ঠটান বের করার ম্যাথই দিবে, কারণ যেগুলা মুখে মুখে অ্যান্সার বের করা যায়, ক্যালকুলেটর ছাড়া বের করা যায়। ঠিক আছে, সো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ওকে, এখন পরের পেজে গেলে দেখবা এই যে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়, এইটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেলগুলোর মধ্যে একটা। এইটা পরীক্ষায় দিবেই। আমি জানি তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো, বাট আগামী 10 মিনিট একটু মনোযোগ দাও, তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র তোমরা শিখে ফেলবা, যেখান থেকে ইনফিনিটিভ আর পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, তুমি দেখো তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় দিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম কথা, আমাকে পয়েন্টগুলোর নাম জানতে হবে। যেমন দেখো দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তাপমাত্রা, এরকম করে আরও অনেকগুলো আছে যেটা আমার এখানে আনি নাই, তোমাদের বই দেখলে বুঝবা। তরিতাহিতকরণ আছে, এরকম অনেকগুলো আছে। আচ্ছা,
তাহলে আমাকে কি জানতে হবে? প্রথম কথা, আমাকে এই যে প্রভাবকারী বিষয়, এই বিষয়ের নাম জানতে হবে। কোন কোন বিষয় পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে, আমাকে বিষয়গুলোর নাম জানতে হবে। এক। 2 নাম্বার যেটা জানতে হবে, তুমি দেখবা প্রত্যেকটার ভিতরেই কিছু না কিছু ইনফরমেশন দেয়া আছে যে পৃষ্ঠটান কখন কখন বাড়ে, কখন কখন কমে। যেমন দেখো প্রথম পয়েন্টে দিয়ে আছে পৃষ্ঠটান কি হচ্ছে, তারপর 2 নাম্বার পয়েন্ট পৃষ্ঠটান কি হয়, 3 নাম্বার পয়েন্ট পৃষ্ঠটান কি হয়। সো পৃষ্ঠটান কি হবে এটা আমাকে জানতে হবে, সো নাম জানতে হবে, এবং পৃষ্ঠটান কি বাড়বে না কমবে, পৃষ্ঠটান কি বাড়বে নাকি কমবে, এই জিনিসটা আমাকে জানতে হবে। ঠিক আছে? তো তুমি তো এটা পড়বাই, বাট আমি পুরো আর্টিকেলটাকে 2 শব্দে মুখস্থ করাই দেব। জাস্ট 2টা শব্দ লেখাই দিব, তোমার পুরো আর্টিকেল মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাকে আগে জানতে হইলো যে কি শিখতে হবে। শিখতে হবে কি বিষয়গুলোর নাম এবং কখন পৃষ্ঠটান বাড়ে, কখন পৃষ্ঠটান কমে। সো এই পুরো আর্টিকেল শেখার জন্য 2 শব্দ। প্রথম শব্দটা লিখে ফেলো। প্রথম শব্দটা হচ্ছে, আমি বাম পাশে লিখতেছি ভাইয়া, তোমরা খেয়াল করো। প্রথম শব্দটা হচ্ছে দয়কার দা ত দাঁত, দাঁত কমে, দাঁত কমে। আমি কমে লিখছি কিন্তু উপরে, লেখা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা আমি একটু দেখি অন্য কাছে লেখা যায় কিনা। আচ্ছা না, এখানে সাদা পেজ আমি নিয়ে আসি নাই, তুমি লেখো, এখানেই লেখো, যে সুন্দর মতো লেখো। আমি আবারও লিখতেছি, পাশে লিখে ফেলো দাঁত কমে, অর্থাৎ দাঁত কমে। আমাকে বলো তো, এখানে আমরা যারা ক্লাস করতেছি, এখানে সেলিনা আছো, জাহারা আছো, রানা আছো, তারপরে হামিন আছো, হ্যাঁ, আরও অনেকেই আছো। সো আমাকে বলো তো, আমাদের সবারই 99% মানুষের ক্ষেত্রেই সবারই কি এই বয়সে সব দাঁত উঠে গেছে না? আক্কেল দাঁত বাদ দিলেও 28টা দাঁত সবার উঠছে না? উঠছে না? তাহলে আমাকে বলো তো, আমরা আরও যত বুড়া বয়সে উপনীত হব, বয়স যত বাড়বে, আমাদের কি দাঁত বাড়বে না কমবে? বলো তো, দাঁত কি হবে? দাঁত কমে যাবে না? যত দিন যাবে, যত বয়স বাড়বে, দাঁত একটা করে কমবে, রাইট? দাঁত আমাদের কমে যাবে। তাহলে এইটা আমাকে মনে রাখতে হবে, দাঁত কি হবে? দাঁত কমবে। দাঁত কমবে মানে কি? এখন মনোযোগ দিয়ে শুনবা। দাঁত কমবে মানে হচ্ছে দ আর ত দিয়ে যতগুলা বিষয় শুরু হয়েছে, মানে এই যে প্রভাবকারী বিষয় যেগুলো আছে তার মধ্যে যেগুলা দ আর ত দিয়ে শুরু হয়েছে, সেই সকল ক্ষেত্রে পৃষ্ঠটান কি হবে? কমে যাবে। শেষ। দ ত দিয়ে শুরু হলেই পৃষ্ঠটান কমবে। তার মানে যে বিষয়গুলোর নাম দ ত দিয়ে শুরু হয়েছে, সে সকল ক্ষেত্রে পৃষ্ঠটান কমবে। দেখো কিন্তু মজার বিষয় হইতেছে, মজার বিষয় হইতেছে আমাদের প্রত্যেকটা বিষয় দ ত দিয়ে শুরু। তুমি তোমার বই দিকে তাকাও, দেখো দ্রবীভূত পদার্থের উপস্থিতি দ, দূষিতকরণ দ, তাপমাত্রা ত, তরিতাহিতকরণ ত। তাহলে সবই কি ভাইয়া দ আর ত দিয়েই শুরু না? সবই তো দ দিয়ে ত দিয়ে শুরু। তাহলে তো আমি বলতেই পারি যে সকল ক্ষেত্রেই কমবে। আমার শেখার কোনো দরকার আছে? দরকার আছে। কি দরকার আছে? 2017 এবং 2014 সালে প্রশ্ন আসছিল, দেখি পারো কিনা। না দেখে অ্যান্সার করো। নিচের কোনটি তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না? তাপমাত্রা, দূষিতকরণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, 4 নম্বর অপশন হচ্ছে চাপ। তাপমাত্রা, দূষিতকরণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি এবং চাপ। তাহলে বলো তো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? ডেফিনেটলি চাপ হবে। এটা মনে রাখবা কিভাবে? এই যে আমার এখানে কি দাঁতের মধ্যে চ আছে, তাই তো? তার মানে প্রত্যেকটা বিষয় দ আর ত দিয়েই শুরু হয়েছে। প্রত্যেকটা বিষয় দ আর ত দিয়েই আমার এখানে শুরু হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এবং সকল বিষয়ের ক্ষেত্রে পৃষ্ঠটান কি হয়েছে? পৃষ্ঠটান কমে গেছে। তাহলে বিষয়গুলোর নাম আমরা মনে রাখবো দ ত দিয়ে। এই জন্য আমি কথাটা বললাম। ঠিক আছে? ওকে, অনেকে অ্যান্সার করতেছো।
আচ্ছা, ভেরি গুড, সবাই আশা করি বুঝতে পারছো। কিন্তু মজার বিষয় হইতেছে, তুমি দেখো সকল ক্ষেত্রেই তো আমাদের পৃষ্ঠটান কমছে, রাইট, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি তুমি একটু দেখো তো ভাইয়া, সেকেন্ড পয়েন্টে দেখো তো ভাইয়া, দ্রবীভূত পদার্থের উপস্থিতির মধ্যে লেখা আছে কি, আমরা তো দেখলাম যে সকল ক্ষেত্রে কমবে, কিন্তু দেখো কি লেখা আছে, অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। তাহলে এটা কি একটা ব্যতিক্রম না? আমরা তো দেখলাম যে সকল ক্ষেত্রে কমছে, কিন্তু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম একটা পেয়ে গেলাম। আরেকটা ব্যতিক্রম আছে, দেখো তাপমাত্রার ক্ষেত্রে লেখা আছে সেকেন্ড লাইনের শেষের দিকে, গলিত তামা এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তাহলে আমি কি কি দেখলাম ভাইয়া, এক হচ্ছে অজৈব, অজৈবর ক্ষেত্রে পৃষ্ঠটান বাড়লো, দুই হচ্ছে তামা, তিন হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে আমি কি দেখলাম ভাইয়া বলো তো, যে সকল ক্ষেত্রেই পৃষ্ঠটানটা আসলে কমে, কিন্তু এই তিন ক্ষেত্রে অজৈব তামা ক্যাডমিয়ামের ক্ষেত্রে পৃষ্ঠটানটা বাড়তেছে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে তিনটা ব্যতিক্রম আছে এটাকে মনে রাখার জন্য সেকেন্ড শব্দটা লিখব, শব্দটা হচ্ছে অতাকা। অতে অজৈব, তাতে তামা, কাতে ক্যাডমিয়াম। আমি কি বুঝতে পারছি? যেমন দেখো লেখা আছে যে তরলের পৃষ্ঠটান তাপমাত্রার উপর নির্ভরশীল, সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়। ওই যে বললাম পৃষ্ঠটান অলওয়েজই হ্রাস পাবে, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, ব্যতিক্রমটা হচ্ছে তামা ক্যাডমিয়াম। তাহলে আমি দুই শব্দে শেষ করে ফেলবো, কি কি, দাঁত কমে অতাকা বাড়ে। দাঁত মানে কি, সকল প্রভাবকারী বিষয় দত দিয়ে শুরু হয়েছে, সকল ক্ষেত্রে পৃষ্ঠটান কি হবে, সকল ক্ষেত্রে পৃষ্ঠটান কমে যাবে। তাহলে ব্যতিক্রমটা কি, অতাকা, অতে অজৈব, তাতে তামা, কাতে ক্যাডমিয়াম। শেষ, আমার পুরো আর্টিকেল দুই শব্দে শেষ। এখন আমি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করি, দেখি তুমি পারো কিনা। ভাই একটু আমাকে বলো তো, এই যে আমি লিখছি না অজৈব পদার্থ এর ক্ষেত্রে বাড়লো, জৈব পদার্থের ক্ষেত্রে কিন্তু কমছে, তাই না? আচ্ছা আমাকে কি বলতে পারবা, খাবার লবণ কি ধরনের পদার্থ? খাবার লবণ যদি আমি পানিতে দ্রবীভূত করি তাহলে পৃষ্ঠটান কি হবে? খাবার লবণ যদি দ্রবীভূত করি তাহলে পৃষ্ঠটান কি বাড়বে না কমবে? খাবার লবণ যদি পানিতে দ্রবীভূত করি তাহলে পৃষ্ঠটান কি বাড়বে না কমবে? বলে ফেলো, বলো তো। তাহলে খাবার লবণ, আমাকে বলো তো, লবণ, সোডিয়াম ক্লোরাইড, এরা কি জৈব নাকি অজৈব? ডেফিনেটলি এটা একটা অজৈব পদার্থ, তাই না? মেটাল, খাবার লবণ। তাহলে আমাকে বলো তো যে মানে অজৈব পদার্থ দ্রবীভূত করলে আমার পৃষ্ঠটান কি হয়, কি লিখলাম, অতাকার মধ্যে আসলো, বাড়ে। তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন করি, বলো তো ভাইয়া, সাবান, সাবান বা ডিটারজেন্ট, সাবান বা ডিটারজেন্টের ক্ষেত্রে কি হবে? তাহলে সাবান বা ডিটারজেন্ট ভাই কি ধরনের পদার্থ? আমরা সবাই জানি সাবান বা ডিটারজেন্ট জৈব পদার্থ। তাহলে সাবান বা ডিটারজেন্টের ক্ষেত্রে ওই যে যেটা শিখছি সেটাই, তার মানে অলওয়েজই কমে অতাকাতে পারে। শেষ। তাহলে দেখো পুরো আর্টিকেলটা আমরা দুই শব্দে শেষ করে ফেলছি, পুরো আর্টিকেল আমাদের দুই শব্দে শেষ। আমরা ইনশাল্লাহ পারবো, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। ওকে, দেখি এটার অ্যান্সার করো এখন তোমরা সবাই, কি হবে? ডিটারজেন্ট দ্রবীভূত করা হলো, অ্যান্সার কি হবে বলে ফেলো তো। বলে ফেলো, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি হবে? ডিটারজেন্ট মানে কি, জৈব। তাহলে অলওয়েজই কি, এই যে সবাই দিছো, হ্যাঁ হামিন দিয়েছো, যাহারা দিয়েছো, তাহলে কি হবে, বি। ভেরি গুড, সব ক্ষেত্রেই কি হয়, সব ক্ষেত্রেই কমে। শেষ, আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে পুরো আর্টিকেল কিন্তু আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে যাব পরের পেজে। হ্যাঁ, কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছে, আমাদের আর 15 মিনিট লাগবে ক্লাস শেষ করতে, ঠিক আছে? 15 মিনিট আমরা শেষ করে ফেলবো, 10 মিনিট আমরা শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, সংশক্তি বল, আসঞ্জন বল, আণবিক পাল্লা। সংশক্তি বল হইতেছে একই পদার্থের মানে একই পদার্থের অণুসমূহের মধ্যে যে আকর্ষণ, সেটাই সংশক্তি বল। ধরো কথার কথা, এই যে আমার হাতে পানির বোতল আছে, এর মধ্যে পানি আছে, বোতলও আছে, তাহলে পানির অণুসমূহের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে সংশক্তি, পানি আর বোতলের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আসঞ্জন। আমি যদি আলাদাভাবে বলি, এই যে আমার মোবাইল, এই যে পানির বোতল, আলাদা আলাদাভাবে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটা হচ্ছে আসঞ্জন,
একই শুধু মোবাইলে নিজের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে সংশক্তি। এটা অনেকবার পরীক্ষাতে আসছে। এটাকে মনে রাখার জন্য লিখে রাখতে পারো 1 সমান স, অর্থাৎ একই পদার্থের অণুসমূহের মধ্যে আকর্ষণকে বলা হয় সংশক্তি বল, আর ভিন্ন ভিন্ন পদার্থকে বলা হয় আসঞ্জন বল। ইংলিশগুলো শিখতে হবে, কোহেসিভ, অ্যাডহেসিভ, মলিকুলার রেঞ্জ। এবং আণবিক পাল্লার মানটা আমাকে দাগায় রাখতে হবে 10⁻⁹ মিটার, দ্যাটস ইট। এখান থেকে আর কিছু পড়বো না, আমরা শেষ দিকে চলে আসছি। পৃষ্ঠ শক্তি থেকে কিছুই লাগবে না, পাশে ওই সেম জিনিস একক এবং মাত্রা, এই দুটো জিনিস শিখতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন একটু ফাস্ট দাগায় চলে যাব। এখন বিভিন্ন পদার্থের অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলা হয় বলে ফেলো। একই পদার্থ সংশক্তি, ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে কি হবে, ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে এটাকে আমরা বলবো, যেহেতু ভিন্ন ভিন্ন পদার্থ, আসঞ্জন। শেষ, ভেরি গুড। 7.16.3 থেকে কি পড়তে হবে, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যা যা লাগবে ভাই আমি সেটাই দাগাই দিছি, এর বাইরে লাগবে না কিছু। আচ্ছা, এখান থেকে খালি মাত্রা শিখবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে, আর পরের যে আর্টিকেলটা আছে দেখবা এখানে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, যে আর্টিকেলটা আমরা একটু আগে শিখে আসছি যে টি ইজ ইকুয়াল টু ই, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির সমান, খালি এতটুকু দাগাবা। আচ্ছা, এরপরে কৈশিকতা আছে, কৈশিকতা জায়গাটাকে রিডিং দিবা। আমরা জানি কৈশিকতা মানে হইতেছে খুবই সরু ছিদ্র বিশিষ্ট নলকেই কৈশিক নল বলে, এর উপর দিয়ে পানির ওঠানামাকেই বলা হয় কৌশিকতা। এর বেশি কিছু পড়ার দরকার নাই এখন, মানে এইচএসির আগে এর থেকে বেশি কিছু পড়ার দরকার নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে যাব একদম শেষের দিকে। এরপরে দেখবা স্পর্শকোণ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো স্পর্শকেনের ক্ষেত্রে তুমি দেখবা তোমাদের বইতে লেখা আছে, আগে লিখে রাখো যে স্পর্শকোণের ক্ষেত্রে কি শিখতে হবে। স্পর্শকোণের ক্ষেত্রে শিখতে হবে এর মান, আমরা মান শিখব যে ভিন্ন ভিন্ন পদার্থের স্পর্শকোণের মান ভিন্ন ভিন্ন। যেমন দেখো লেখা আছে তোমার পানি কাচের মধ্যে কত, বিশুদ্ধ পানি পরিষ্কার কাচের মধ্যে কত, এই মানগুলো আমাকে শিখতে হবে। আর কি শিখতে হবে, যে কখন পৃষ্ঠটান কখন স্পর্শকোণ কত হবে, কখন অবতল হবে, কখন উত্তল হবে, কখন তরল কঠিনকে ভেজাবে, কখন তরল কঠিনটাকে ভেজাবে না, এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা আমাদের মানে আমরা পরে আরও ডিটেলস শিখবো, বাট আপাতত কম্পেনিয়ন বুকে দেখবা একটা ছক দেয়া আছে এখানে, এটা কম্পেনিয়ন বুকের ছক। এই ছকটা আপাতত একটা মুখস্থ করে ফেলতে হবে। যেমন যদি সংশক্তি বল, আমি উপরে লিখতেছি আরেকবার, যদি সংশক্তি বল আসঞ্জন বল থেকে বড় হয়, সেক্ষেত্রে তরলের যে উপরের তলটা সেটা হবে উত্তল, সেই তরলটা কঠিনটাকে ভেজাবে না, এবং সেক্ষেত্রে স্পর্শকোণ হবে স্থূলকোণ। আমাকে কি কেউ বলতে পারবা যে স্থূলকোণ মানে 90 ডিগ্রির কম না বেশি? 90 ডিগ্রির বেশি। এখন আমি যদি এইটা মুখস্থ করতে পারি যে সংশক্তি বল বেশি হলে কি হবে, তাহলে বুদ্ধি করে বলো তো, সংশক্তি বল যদি কম হইতো তখন কি হইতো? আগেরটাই উত্তল, তাহলে এটা কি হবে? অবতল। আগেরটাই ভেজাই নাই, এখন কি হবে? ভেজাবে, এবং এখন এটাকে স্থূলকোণের জায়গায় এখানে হয়ে যাবে সূক্ষ্মকোণ। শেষ। আমরা দুইটাই পড়বো না, আমরা জাস্ট প্রথমটা মুখস্থ করে ফেলবো, ঠাড়া মুখস্থ, যে সংশক্তি বেশি হইলে কি কি ঘটবে। আমি এইটা ঠাড়া মুখস্থ করে ফেলবো, অপরটা তার উল্টা। শেষ। এখন পরীক্ষায় কি প্রশ্ন আসবে জানো ভাইয়া? তুমি দেখে দেখে অ্যান্সার করো। আমি তোমাকে প্রশ্ন করলাম, সংশক্তি বেশি হলে, সংশক্তি যদি আসঞ্জন থেকে বেশি হয়, তরলের মুক্ত তলটা কেমন হবে? উত্তল হবে। যদি তরল কঠিনটাকে না ভেজায়, সেক্ষেত্রে স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ? না ভেজাইলে স্থূলকোণ। যদি স্থূলকোণ হয়, সেক্ষেত্রে সংশক্তি বড় না আসঞ্জন বড়? সংশক্তি বড়। তাহলে প্রশ্নের প্যাটার্ন হবে এইটা। আমার বলার উদ্দেশ্য, তুমি খালি প্রথম লাইনটা তোমার বইয়ে লিখে ঠাড়া মুখস্থ করে ফেলবা। শেষ। একটা জিনিস খালি মাথায় রাখবা, যেখানেই উত্তল সেখানেই ভেজাবে না, সেখানেই স্থূলকোণ। শেষ। এইটা খালি মনে রাখো, উত্তল ভেজাবে না স্থূলকোণ। এগুলার ডিটেলস বোঝানোর বিষয়টা আমরা আরও বড় ক্লাসে পড়বো, বাট আজকে যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এত ডিটেলস এখন না পড়লেও চলবে, খালি এতটুকু মুখস্থ করলে আমার চলবে। উত্তল ভেজাবে না স্থূলকোণ। শেষ। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, আমাকে তুমি আগে থেকে বলো তো, আমি একটা যদি প্রশ্ন করি, নিচের কোন ক্ষেত্রে তরল কঠিনকে ভেজাবে, নিচের কোন ক্ষেত্রে
তরল কঠিনকে ভেজাবে না। চারটা অপশন। যদি স্পর্শকোণের মান 30 ডিগ্রি হয়, 50 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? কোন স্পর্শকোণের ক্ষেত্রে কঠিনকে তরল ভেজাবে না? অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, একজন বলেছে বোঝা যাচ্ছে না। মোরসালিন, আমাকে একটু বুঝায় বলবা কি বোঝা যাচ্ছে না ভাইয়া? আমি তো এখানে কিছু বুঝাই নাই। আমি বললাম তুমি খালি এতটুকু মুখস্থ করবা যে সংশক্তি বল যদি আসঞ্জন বলের তুলনায় বেশি হয় তখন তরলের মুক্ত তলটা কেমন হবে? উত্তল হবে। সেই তরলটা কঠিনটাকে ভেজাবে না এবং তখন স্পর্শকোণের মানটা হবে এত। এখন এইটার ডিটেইলস বুঝাইতে গেলে আরও 1 ঘন্টার ক্লাস নিতে হবে এবং এটা তোমার পরীক্ষার জন্যও লাগবে না, এইচএসির জন্য লাগবে না। সো এত ডিটেলস এখন না যাই, তোমার খালি এমসিকিউর জন্য এতটুকু দেখলেই হবে। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না, তাহলে মনে ইন্টারনেটে ইস্যু হয়েছে। যাই হোক, এটা বুঝতে পারছো কিনা যে কখন ভেজাবে না? যদি স্থূলকোণ হয় তখনই ভেজাবে না। এটা একবার মেডিকেল কলেজে আসছিল, ঠিক আছে, যে কখন ভেজাবে না। আচ্ছা, এখন দেখি একটা কোশ্চেন সলভ করে আসি। এটার অ্যান্সার দাও। এই যে মাত্রই বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-এ আসছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে ফেলো যে তরল ও কঠিনের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল কঠিন পদার্থকে ভেজাবে না? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2022। তাহলে অ্যান্সার কি হবে বলে ফেলো? অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ। ভেরি গুড, অ্যান্সার হবে এ। আচ্ছা, এই পুরো আর্টিকেলটা বইয়ে আছে। তুমি এই পুরো আর্টিকেলের পড়াটা ভাইয়া এই যে আমাদের কোথায় পড়া হয়ে গেছে, এই যে এই বক্সে পড়া হয়ে গেছে। তুমি খালি এই ইয়াটা পড়বা, এক পাশ পড়বা এবং কি করবা, এখানে কোনটার মান কত, এই যে 8 ডিগ্রি 90 ডিগ্রি আমাদের কম্পেনিয়ন বুকটাতে সুন্দর করে এগুলা জাস্ট বক্স বক্স করে দেয়া আছে, তোমরা যখন ভর্তি হবা পেয়ে যাবা। আচ্ছা, পরের পেজে আসো 7.18। আমরা একদম লাস্ট পেজে চলে আসছি, এখনই শেষ। স্পর্শকোণ যেসব বিষয়ের উপর নির্ভর করে 3টা পয়েন্ট দেওয়া আছে, যে তরল ও কঠিনের প্রকৃতি, তরলের উপরস্থিত মাধ্যম এবং কঠিন তরলের বিশুদ্ধতা। তাহলে প্রশ্ন আসতে পারে স্পর্শকোণ নিচের কোন বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে না, বা নিচের কোনটির উপরে স্পর্শকোণ নির্ভর করে না? সো 3টা নাম, প্রকৃতি, মাধ্যম, বিশুদ্ধতা। এটাকে মনে রাখার জন্য লিখে রাখতে পারো বিপম শব্দটাকে। বিপম, বিশুদ্ধতা, প্রকৃতি, মাধ্যম। বিপমের উপর নির্ভর করে স্পর্শকোণ। ভিতরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। স্পর্শকোণ এই 3টা বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। প্রশ্ন আসতে পারে কোনটার উপর করে না, দ্যাটস ইট। আমরা একদম লাস্ট পেজে চলে আসছি। পৃষ্ঠটানের ব্যবহার, এর পাশে লিখে রাখবা হেডলাইন। অর্থাৎ আমার এখান থেকে হেডলাইনগুলো শিখতে হবে, ভিতরে ডিটেলস না পড়লেও চলবে। যে নিচের কোনটা পৃষ্ঠটানের ব্যবহার বা পৃষ্ঠটানের ব্যবহার না। পানির তলে পোকামাকড় চলাচল, সাবানের ফেনা, গাছে পানির পরিবহন, তরলের পৃষ্ঠে সূচের অবস্থান, ছাতার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে না পারা, এগুলার খালি পয়েন্টগুলার নাম শিখতে হবে, ভিতরের ব্যাখ্যা শিখতে হবে না। তোমাদের এইচএসসি পরীক্ষায় 2 নাম্বার কোয়েশ্চেনে আসতে পারে, বাট এতটুকু শিখলেই হবে, জাস্ট পয়েন্টগুলোর নাম। সো আমাদের এখানেই ক্লাস শেষ, আমরা শেষ করে ফেললাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি সেটাখানে রিপ্লাই দিব। আমার ক্লাস শেষ, আমি একটু 2 মিনিট ওয়েট করব। কারো কি কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্স আমাকে জানাতে পারো। জানাও। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে দাগানো বইয়ের পিডিএফ পাবা কিনা? দাগানো বইয়ের পিডিএফের বিষয়টা আসলে তোমাদেরকে জানাই দেওয়া হবে কমেন্টে। এটা তো পরে পেয়েই যাবা। সো আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা এখানেই শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম, তোমাদের জন্য শুভকামনা। ভালো থাকো, গুড লাক।
you.